আমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে তোর শুনি? আর আমি তোর মতো ছেলেকে ভালোবাসতে যাব? শোন, এই সাফা জীবনে কোনোদিন হারতে শিখেনি, আর সেটা যেভাবেই হোক। ক্যাম্পাসের সবাই তখন আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর তখন আমি নীরবে মাথা নিচু করে চোখের পানি ঝরাচ্ছিলাম। এই ঘটনার পর থেকে আমি কিছুদিন আর কলেজে যাইনি। সারাক্ষণ শুধু নিজেকে রুমে বন্দি করে রেখেছি। তোর সাহস কি করে হলো সাফা ম্যাডামকে হয়রানি করানোর? এই দর বেটাকে আচ্ছা মতো ধোলাই দেয়। আর আমার কথাটা তো শুনুন। কি ব্যাপার, আপনারা আমাকে হাত দিচ্ছেন কেন? আরে কি হলো? আর কোনো কথাই বলতে পারলাম না। তার আগে লোকগুলো সব আমাকে মাটিতে ফেলে গড়ানে মারতে শুরু করলো। এক সময় তারা আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো। তারপর আমার আর কিছুই মনে নেই। আজ প্রায় 3 দিন আমার জ্ঞান ফিরল। আর যখন জ্ঞান ফিরল। হাই শাকিল, হ্যালো। আমি সাফা, তোমার ক্লাসমেট। আচ্ছা, আমি এখন চলে, আমার ক্লাস আছে। আমি শুধু চলে আসতে যাবো ঠিক তখনই। এই শাকিল, একটু শুনবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা বলুন। আসলে দেখো, তুমি কথাটা কিভাবে নিবে তা আমি জানি না, কিন্তু তারপরেও তোমাকে আমার কথাটা বলতে হবে, না হলে আমি আর স্থির থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, আমি শুনছি। কথা হলো এই যে, আই লাভ ইউ শাকিল। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দেখাতেই আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। তাই তোমার সেই কলেজে প্রথম দেখার পর থেকেই আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। দেখতাম তুমি কারোর সাথে তেমন কথা বলতে না, কোনো মেয়ের দিকে চক্ষু তুলেও তাকাতে না, সারাক্ষণ শুধু একলা একলা থাকতে। তাই আমি শুধু তোমার দিকে লক্ষ্য করতাম। আর এই তোমাকে ধীরে ধীরে লক্ষ্য করতে করতে কখন যে আমার মনের অজান্তে তোমায় ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বুঝতে পারিনি। তাই আজকে তোমাকে আমার মনের কথাটা জানিয়ে দিলাম। এখন তুমি তোমার উত্তরটা দাও দেখি। আমি সাপার কথাগুলো শুনে অনেকটা অবাক হয়ে যাই। কারণ সাপার মধ্যে এত সুন্দরী ধনী বাবার মেয়ে যে কিনা বলছে আমার মধ্যে একটা সাধারণ ছেলেকে ভালোবাসে, যার পিছনে সারা কলেজ পাগল। তাছাড়া আমি সাফাকে এর আগে তেমন লক্ষ্য করিনি, কিন্তু শুনেছিলাম যে সাফা নাকি অনেক জেদে মেয়ে। সরি, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি কি কথাগুলো আমাকে বলছেন? যদি কথাগুলো আমাকে বলে থাকেন তাহলে বলবো আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। দেখো শাকিল, আমি তোমায় অনেক ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি। তাই প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমি আর তোমাকে ছাড়া একলা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। এই বলেই সাফা আমাকে জড়িয়ে ধরলো। এদিকে আমি সাফার এমন কাজে অনেকটা ব্যবচাকা খেয়ে যাই। সাফা যে আমাকে এমনভাবে হঠাৎ করে সবার সামনে জড়িয়ে ধরবে সেটা আমি আশাই করিনি। তাই আমি ওকে, আরে কি করছেন আপনি, ছাড়ুন, সবাই দেখছে আমাদেরকে, প্লিজ ছাড়ুন। এই বলে আমি সাফাকে ছাড়াতে গেলে সাফা আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর হুম, আমি তো এখন তোমায় ছাড়বো না। আগে বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে ছাড়বো, নইলে আমি আর তোমাকে আজকে ছাড়ছি না। আরো শক্ত করে জড়িয়ে ধরে। দেখুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ক্যাম্পাসের সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। তাই বলছি, প্লিজ আপনার পাগলামি বাদ দিয়ে এখন আমাকে ছাড়ুন। সাফাকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। দেখো, আমি কিন্তু তোমায় সত্যি অনেক ভালোবাসি, আর এটা জেনে রাখো যে আমি যেটা একবার চাই সেটা পেয়েই ছাড়ি। তাই বলছি, প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না। দেখুন, আমি আপনাকে আবারও বলছি, আমার দ্বারা আপনাকে ভালোবাসা সম্ভব না। তো প্লিজ আমাকে ক্ষমা করবেন। এই বলে আমি সেখান থেকে চলে যেতে লাগলাম। পেছন থেকে সাফা বলে ওঠে, দেখো শাকিল, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে কিন্তু আমি সুইসাইড করব বলে দিলাম। তুমি আমার জেদ সম্পর্কে জানো না, তাই বলছি আমাকে ফিরিয়ে দিও না। আমি সাফার কথা শুনে কিছু না বলে সোজা ওর ক্লাসে চলে গেলাম। আর আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে সাফার সব বান্ধবীরা সাফাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। তারপর কি রে সাফা, তোকে আমরা বলেছিলাম না যে তুই শাকিলকে নিজের জালে ফাঁসাতে পারবি না? দেখলি তো, সে তোর মতো এরকম একটা সুন্দরী মেয়েকেও পাত্তা দিল না। যেই সাফার পিছনে কিনা সারা কলেজের ছেলেটা পাগল। যাক, ওসব কথা বাদ দে, এখন আসল কথায় আসি। তোর মনে আছে তো যে তোর কাছে আর 29 দিন আছে শাকিলকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলানোর? শোন, আমাদের বাজির কথা আবার ভুলে যাস না। মনে রাখিস, তুই আমাদের সাথে বাজি ধরেছিস যে তুই শাকিলকে তোর প্রেমের 30 দিনের মধ্যে পাগল করে ছাড়বি। আর যদি তুই তা না করতে পারিস তাহলে তুই সবাইকে পার্টি দিবি। সো এখন মন দিয়ে কাজ কর, বুঝলি? নইলে তো বুঝতেই পারছিস। অবশ্য আমাদের সবার মনে হচ্ছে যে তুই শাকিলকে ফাঁসাতে পারবি না, তাই অযথা কষ্ট না করে হার মেনে নে। আরে ধুর, তোরা এই সাফাকে চিনিস না। আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো বাজিতে হারিনি, তাহলে আজকে কেন তোদের এই খ্যাত মার্কা ছেলে শাকিলের কাছে হার মানবো? তোরা দেখবি তোদের এই খ্যাতটাকে আমি কিভাবে কুকুরের মতো করে
আমার পিছনে ঘোরাই, ওকে কি করে আমার প্রেমে হাবুডুবু খাওয়াই। এই বলে সাফা ওর সব বান্ধবীরা হাসাহাসি শুরু করে দেয়। এদিকে আমি বাসায় এসে রাতে শুয়ে সাফার বলা কথাগুলো ভাবতে থাকি। আমি মনে মনে বললাম, সাফা কি সত্যি আমায় ভালোবাসে, নাকি এমনি আমার সাথে মজা করেছে? এসব ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়ি। সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হলে হালকা নাস্তা করে কলেজের দিকে চলে যাই। আমি কলেজে ঢুকতে যাব, ঠিক সেই সময় দেখি সাফা আমার দিকে এগিয়ে আসছে। তারপর, এই শাকিল দাঁড়াও। আমি চলে যাচ্ছিলাম। জি বলুন। আমাকে দেখে আমার সাথে কথা না বলে পালাচ্ছিলে কেন? না, আসলে আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছিল, তাই তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আচ্ছা, এসব কথা বাদ দিন, বলুন আপনি আমায় কি জন্য ডাকলেন? এই তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? আমি তোমার কোন সালের সিনিয়র শুনি? আমাকে তুমি করে বলবে, বুঝলে? তুমি জানো না আমরা দুজনই সেম ক্লাসমেট, তাহলে আপনি আপনি কেন করছো? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তুমি করেই বলবো। এখন বলুন, সরি বলো, কি জন্য আমাকে ডাকলে? কি জন্য মানে? আমি কি তোমায় কারণ ছাড়া ডাকতে পারি না? নাকি তুমি আমার সাথে কথা বলতে চাও না, কোনটা? আরে না, তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা আমি তাহলে এখন যাই, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই বলে আমি চলে যাব। এই শাকিল, তুমি কোথায় যাচ্ছ? আমার কথা বলা কি শেষ হয়েছে এখনো? তো বলো, চুপ করে আছো কেন? তো আমার উত্তর কই? কিসের উত্তর? কোন কথার উত্তর চাচ্ছ তুমি? কিসের উত্তর মানে? আমি যে কালকে তোমায় আমার ভালোবাসার কথাটা জানালাম, তার উত্তর তো তুমি কালকে দিলে না, তাই আজকে তুমি আমাকে আমার উত্তর দেবে। দেখো সাপা, আমি তোমাকে কালকে বলে দিয়েছি যে আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না, তাহলে তারপরে তুমি কেন সে একটা লজিক নিয়ে পড়ে আছো? একটাবার ভেবে দেখো, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার ফ্যামিলি স্ট্যাটাস আর আমার ফ্যামিলি স্ট্যাটাস দেখো। তুমি হলে বড়লোক বাবার আদরের ধনী মেয়ে, আর আমি হলাম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তোমার আর আমার কোনোভাবেই তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। তাই বলছি, তুমি এসব কিছু নিয়ে আমায় আর বলবে না। তুমি আমার কথা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি আমার চেয়ে অনেক ভালো সুন্দর ছেলে পাবে। দেখো শাকিল, আমি তোমাকে ভালোবাসি, ব্যাস এতটুকুই জানি। আমি আর কিছু জানতে চাই না। এখন তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো। তবে শুনে রাখো, আজকে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমি কিন্তু আর নিজের জীবন জীবিত রাখবো না, বলে দিলাম। আমি কিন্তু সুইসাইড করব। তুমি আমার জিত সম্পর্কে জানো না, আর এটা ভেবো না যে কালকের মতো শুধু হুমকি দিচ্ছি। আমি কিন্তু খুব সিরিয়াস। সো এখন বলো, তুমি আমাকে ভালোবাসবে কিনা? আমার উত্তর হলো একটাই, যে আমি অনেক সরি, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এই বলে আমি সাপার সামন থেকে চলে যেতে লাগলাম। ঠিক তখনই সাপা পেছন থেকে, ওকে ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসতে পারবে না, তাই তো? আমাকে আজকে ফিরিয়ে দিলে, তাই না? তাহলে শুনে রাখো, আমি আর আমার এই জীবন জীবিত রাখবো না। আমি আজকেই সুইসাইড করব। তবে ভেবো না যে কালকের মতো শুধু মিছে হুমকি দিচ্ছি। আজকে আমি সত্যি সত্যি সুইসাইড করব। আর জেনে রাখো, আমার সুইসাইড করার পিছনের কারণ থাকবে শুধু তুমি। কাল সকালেই আমার মরার খবর তুমি কাগজে পেয়ে যাবে। ভালো থেকো তুমি, বাই। এই বলে সাপা আমার সামন থেকে মিছে কান্না করতে করতে এক প্রকার দৌড়ে চলে গেল। এদিকে আমি পড়ে গেলাম মহা চিন্তায়। সাপা যে জেদি মেয়ে, বলাও যায় না, বড়লোক বাবার আদরের দোলালি সে, জেদের বসে আবার যদি কিছু করে বসে। এসব ভাবতে ভাবতে আমি ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে আমি সোজা বাসায় চলে আসি। তারপর ফ্রেশ হয়ে আমার আম্মুর সাথে কিছু কথা বলে একসাথে লাঞ্চ করে বই নিয়ে ছাদে পড়তে বসি। পরে রাতে আমার আব্বু এলে আব্বুর সাথে ডিনার করে শুয়ে পড়ি। সকাল আম্মুটাকে ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে কলেজের দিকে চলে যাই। সেখানে গিয়ে শুধু ক্লাসের দিকে পা বাড়াবো, ঠিক সেই সময় আরেকটা মেয়ে আমার নাম ধরে রাখতে থাকি। এই শাকিল দাঁড়ান। জি বলুন। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো নিজেকে? মানে কি বলছেন আপনারা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা বলো তো, কি দোষ করে দিয়েছিল আমার বান্ধবী সাফা, যার জন্য ওর ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে সুইসাইড করতে বাধ্য করলে ওকে? নিজেকে কি মহাপুরুষ মনে করো? আরে তোমার তো ভাগ্য ভালো যে আমার বান্ধবী সাফার মতো একটা সুন্দরী মেয়ে তোমার খ্যাতমার্কা ছেলেকে পছন্দ করেছে, তোমাকে ভালোবেসেছে। ওদের কথা শুনে আমার মাথা সাথে সাথে ঘুরে যায়। কি বলছে ওরা? সাফা সত্যি সত্যি সুইসাইড করতে গেছিল, তারপর আমার জন্য? না, আর কিছুই ভাবতে পারছি না। কি বলছেন আপনারা? সাফা সুইসাইড করতে গেছিল? কিন্তু কখন? সে এখন কেমন আছে? ওর কিছু হয়নি তো? না, এখন তেমন আর আশঙ্কা নেই। ও এখন মোটামুটি সুস্থ আছে, কিন্তু ডাক্তার বলেছে কালকে রাতে যদি আর একটু দেরি হতো তাহলে নাকি আর আমাদের বান্ধবীকে বাঁচানো যেত না। আচ্ছা ঠিক আছে, এখন কি আপনারা ওর কাছে যাবেন? আমরা সবাই এখন হাসপাতালে ওর কাছে যাচ্ছি। তাহলে প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি যাবো ওর সাথে দেখা করতে। ঠিক আছে, চলুন। এই বেলা আমি ওদের সাথে সাফাকে দেখতে হাসপাতালে যেতে লাগলাম।
আর মনে মনে বলতে লাগলাম আমার জন্য আজকে সাফা মরতে বসেছিল। না, ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এসব কিছু ভাবতে ভাবতে আমি হাসপাতালে ওদের সাথে পৌঁছে গেলাম। তারপর সোজা সাফা যে কেবিন আছে সেখানে গেলাম। গিয়ে দেখি যে সাফার হাতে ব্যান্ডেজ করানো আর চোখ বন্ধ করে শুয়ে আছে। তাই সোজা ওর কাছে গিয়ে সাফার কাছে বসেই এদিকে সাফা কারো কথার আওয়াজ শুনে ওর ঘুম ভেঙে যায়। তুমি এখানে কেন এসেছো? আমি মরে গেছি নাকি বেঁচে আছি তা দেখার জন্য এসেছো এখানে? আসলে আমি অনেক সরি সাফা, বিশেষ করে আমি এমনটা চাইনি। আমি ভেবেছিলাম যে আপনি হয়তো আমার সাথে ভালোবাসা বলে নিচে ফাজলামি করছেন, তাই আপনার কথাগুলো আমি তখন তেমনভাবে সিরিয়াসলি নিইনি। কিন্তু বিশ্বাস করুন, আমি যদি জানতাম তাহলে কখনো এমনটা হতে দিতাম না। তাই আবারও বলছি, আমি অনেক দুঃখিত। আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তার জন্য তোমাকে এখন শাস্তি পেতে হবে। আচ্ছা বলুন, আমাকে কি শাস্তি দেবেন? আমি তা মাথা পেতে নেব। তোমার শাস্তি হলো এটাই যে তুমি আমাকে এখন আই লাভ ইউ বলবে। আর তা যদি এখন না বলো তাহলে এবার সত্যি সত্যি এই হাসপাতালের ছাদ থেকে লাভ দিয়ে জীবন দিয়ে দেব, বলে দিলাম। এখন তাড়াতাড়ি করে বলো। আমি সাফার কথা শোনা একটা চিন্তা করে যাই। তারপর ভাবি, সাফা যে যেদি মেয়ে, এখন যদি না বলি তাহলে হয়তো বা সত্যি সত্যি এবার ছাদ থেকে লাভ দিয়ে দেবে। তাই কিন্তু সাফা, আমার কথা শেষ হওয়ার আগে সাফা বলল, কোনো কিন্তু নয়, তুমি এখন শুধু বলো আমাকে ভালোবাসো কিনা, ব্যাস এতটুকুই। প্লিজ ভাইয়া বলে দিন, নইলে সাফার যে জিদ সত্যি সত্যি এবার ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে ফেলবে। এবারও কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ সাফা, আমি তোমাকে ভালোবাসি। এবার ঠিক আছে? ইয়াহু, ঠিক আছে। এই বলে সে আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। এদিকে আমি তো সাফার এমন কাজে আবারও লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ তখন ওখানে সবাই ছিল। তাই আমি সাফাকে বলতে থাকি, আরে আরে কি করছেন, আমাকে জড়িয়ে ধরলেন কেন? সারুন বলছি, দেখছেন না সবাই তাকিয়েছে আমাদের দিকে, প্লিজ সারুন। না, আমি তো এখন তোমায় ছাড়ছি না। আর এই তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? তুমি করে বলতে পারো না? শোনো, তুমি আমাকে আজকে যতক্ষণ ধরে তুমি করে না বলবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে তুমি করে বলবো, কিন্তু প্লিজ এখন আমাকে ছাড়ো। ওকে ঠিক আছে, এখন ছেড়ে দিলাম। আর শোনো, আজকে আমায় আবু বাসায় নিয়ে যাবে, তাই কালকে আর এখানে হাসপাতালে এসো না। কালকে কলেজে দেখা হবে, ওকে? আচ্ছা, তাহলে এবার তুমি বাসায় যাও। অনেকক্ষণ হলো হাসপাতালে এসেছো, আন্টি হয়তো বা তোমার জন্য অনেক চিন্তা করছে। ওকে ঠিক আছে, কালকে দেখা হবে কলেজে, চলি। এই বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। এদিকে আমি হাসপাতাল থেকে যাওয়ার সাথে সাথেই সাফার যত বান্ধবী আছে সবাই হাসাহাসি শুরু করে দিল। তারপর আসলে মানতেই হবে সাফা, তোকে তোর জবাব নেই। শেষমেশ ওকে মিথ্যা সুইসাইডের কথা বলে ভালোবাসি কথাটা বলিয়েই নিলি। আরে তোরা তো এই সাফাকে চিনিসই। আমি জীবনে আজ পর্যন্ত কোনো কিছুতে হারিনি, আর আজকে কিনা সামান্য একটা ছেলের কাছে হেরে যাব? এটা কি করে হতে দেই বল? আরে আজকে তো শুধু এটা শুরু করলাম, দেখবি তোদের ওই খ্যাতটাকে আমার পিছনে কিভাবে পাগল কুকুরের মতো ঘুরাই। আর তোরা বলছিলি না যে শাকিলকে আমি 1 মাসেও আমার ভালোবাসার জালে ফেলতে পারবো না? কিন্তু আমি তোদের আজকে বলছি, তোরা দেখবি আগামী 20 দিনের মধ্যেই ওকে দিয়ে কলেজে সবার সামনে কিভাবে আমাকে প্রপোজ করাই। এখন শুধু দিন গুনতে থাক। দেখা যাবে 1 মাস পর। আচ্ছা ওসব কথা বাদ দে, এখন তুই কি বাসায় যাবি নাকি এখানেই থাকার ইচ্ছে আছে বল? তো এখানেই থাকবো নাকি? চল বাসায় যাব। এমনিতেই ওই খ্যাতটার জন্য অনেকক্ষণ ধরে এখানে বসে থাকতে হয়েছে, তার উপর আবার ওকে জড়িয়ে ধরতেও হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় গিয়ে আগে গোসল করতে হবে। চল এখন বাসায় যাই। এই বলে সাফার বান্ধবীদের নিয়ে হাতের নকল ব্যান্ডেজগুলো খুলে বাসায় চলে যায়। এদিকে আমি হাসপাতাল থেকে সোজা বাসায় চলে আসি। এসে দেখি আমার আম্মু সোফায় বসে আছে। আমাকে বাসায় আসতে দেখে তিনি বলেন, কি রে আব্বু, আজকে তোর কলেজ থেকে ফিরতে দেরি কেন হলো? তোর কোনো সমস্যা হয়নি তো? তুই ঠিক আছিস তো? আরে আম্মু, তুমি তো চিন্তা কেন করছিলে? আমি একদম ঠিক আছি। আর আজকে আসতে একটু দেরি হলো কারণ আমার এক ফ্রেন্ড অসুস্থ, তো তাই ওকে দেখতে হাসপাতালে গেছিলাম, তাছাড়া আর কিছুই না। চিন্তা করবে না, তুই আমার আদরের একটি মাত্র সন্তান। যে ছেলে সারাক্ষণ কলেজ থেকে বাসায় কারের সময় চলে আসে, সেই ছেলে যদি হঠাৎ করে কোনো খবর ছাড়াই দেরি করে বাসায় ফেরে, তাহলে আমি কেন, যে কোনো মায়েরই চিন্তা হবে। তাছাড়া তুই তো আমায় ফোন করে জানাসনি, তাহলে চিন্তা করব না তো কি করব শুনি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমার মামনিটা আজকে আমার জন্য অনেক চিন্তা করেছে, কিন্তু এখন কি তুমি আমায় কিছু খেতে দেবে? জানো আমার এখন অনেক খিদে লেগেছে, তাই প্লিজ আগে যদি কিছু খেতে দাও
তাহলে এই গরিবটার জন্য অনেক ভালো হয়। সে কি কথা, তোর খিদে পেয়েছে আমাকে আগে বলবি না? আচ্ছা ঠিক আছে, তুই ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নে, ততক্ষণে আমি না হয় টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার বাড়ো। এই বলে আমি সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার টেবিলে গিয়ে আগে কিছু খেয়ে নিয়ে সোজা নিজের রুমে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সাফার কথা। মনে মনে বলতে লাগলাম, না, মেয়েটা শেষে আমাকে দিয়ে ভালোবাসি কথাটা বলেই ছাড়লো। তারপর হঠাৎ করেই আজকে সকালের ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা মনে পড়ার সাথে সাথে আমার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। আবার মনে মনে বলি, কি সাংঘাতিক মেয়ে রে, লজ্জা শরম বলতে কিছুই নেই, কিভাবে তখন সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। ইস, সবাই তখন কিভাবে আমাদের দিকে তাকিয়েছিল। এই কথা ভাবছিলাম, ঠিক তখনই আমার মাথার কাছে একটা ফোনটা বেজে উঠলো। তাই আমি সাথে সাথে ফোনটা হাতে নিলাম। দেখলাম কে ফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে দেখি একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। তাই আমি ধরবো কিনা ধরবো এসব হাতে হাতে ফোনটা কেটে যায় এবং কিছুক্ষণের মধ্যে আবার ওই নাম্বার থেকে ফোন আসে। তাই এবার আমি ফোন রিসিভ করি। ওই তোমার ফোন ধরতে এত সময় লাগলো কেন? নাকি কোনো মেয়ের সাথে ফেসবুকে ফ্লার্ট করছো? আমি ফোনটা ধরার সাথে সাথে এমন জারি শুনে কিছুটা অবাক হয়ে যাই। তারপর যে আসলে ফোনটা একটু দূরে ছিল, তাই দৌড়তে কল কেটে গেছে। কিন্তু আপনি কি বলছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। এই কি বললে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? এই তোমার ভালোবাসা? কালকে শুধু কলেজে আসো, তারপর তোমাকে বোঝাবো আমি কে। ফোনে জারি মার্কা কথাগুলো শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে কে ফোন করেছে। তাই, আরে রাগ করছেন কেন? আমি বুঝতে পেরেছি আপনি কে। আপনি সাফা, তাই না? গাধার তাহলে মাথায় একটু হলেও বুদ্ধি হয়েছে। আর এই, তুমি আমাকে আবারও আপনি আপনি করে বলা শুরু করে দিয়েছো। তোমাকে না বললাম যে আমাকে তুমি করে বলবে, কিন্তু তা সত্ত্বেও তুমি আবারও আপনি আপনি শুরু করে দিয়েছো। আসলে সরি, আমার মনে ছিল না। আচ্ছা বলো, এখন কি জন্য ফোন দিলে আর আমার নাম্বার কোথায় পেলে? কেন? আমি তোমায় কারণ ছাড়া ফোন করতে পারি না? আর তোমার ফোন নাম্বার কোথায় পেয়েছি না পেয়েছি সেটা তোমার না জানলেও চলবে। হুম। এই বাবু, তুমি এখন কি করছো? এই, আমাকে বাবু কেন বলছো? আমি ছোট বাচ্চা নাকি যে আমাকে বাবু বলছো? এই, তোকে না বললাম বেশি কথা বলবি না। আমার ইচ্ছে আমি যেই নামে খুশি সেই নামে ডাকবো, তাতে তোর কোনো সমস্যা? না না, তোমার কোনো সমস্যা নেই। তোমার ইচ্ছে তুমি আমাকে যেই নাম খুশি সেই নামে ডাকতে পারো, আমি কিছু মনে করব না। আচ্ছা শোনো, তোমাকে এখন যে জন্য ফোন করা, কালকে কলেজে যাওয়ার সময় আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসবে। গোলাপ ফুল কেন? এই, তোকে বেশি কথা বলতে বলছি? যেটা বলেছি সেটা করবি, না হলে কালকে তোমার খবর আছে বলে দিলাম। রাখি, বাই। এই বলে সাবা ফোনটি কেটে দিল আমাকে কিছু বলতে না দিই। আমি ফোনটা কেটে ভাবতে লাগলাম, কি গুণটি মেরে বাবা, সকালে আই লাভ ইউ বলতে না বলতে আমাকে ধারারও শুরু করে দিছে। না জানি কালকে কলেজ আবার কি করে বসে। এসব কিছু ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে মিষ্টি রোদের আলো যখন আমার মুখে এসে পড়লো, ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর হালকা নাস্তা করে প্রতিদিনের ন্যায় আজকেও কলেজের দিকে পা বাড়ালাম। তবে আসার সময় সাফার কথা মতো ফুলগুলো নিতে ভুলিনি। কলেজে গিয়ে সোজা ক্যাম্পাসে বসেই সাফার জন্য অপেক্ষা করতে থাকি। সেখানে বসার কিছুক্ষণের মধ্যে দেখলাম সাফার বান্ধবীদের সাথে এসে এসে কথা বলতে বলতে আসছে। আর সেই সময় ওর হাসিটা আমাকে দেখাতে লাগলো। আমি একদিনে সাফার দিকে তাকিয়ে থাকলাম। আজকে মেয়েটা শাড়ি পরে এসছে, সাথে হাতে চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক। এক কথায় সব মিলিয়েও কি সেই লাগছিল। আমি সাফার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ওর কাছে চলে এসেছি আমি বুঝতেই পারিনি। আমার ধ্যান ভাঙলো সাফার ডাকে। এই মহাশয়, এইদিকে তাকিয়ে দেখছেন কি শুনি? কি হলো, কথা বলছো না কেন? এই শাকিল, শাকিল, এই শাকিল। আমাকে হালকা ধাক্কা দিয়ে, এসেছি তো অনেকক্ষণ হলো, কিন্তু যেইভাবে আমার দিকে তাকিয়েছিলে মনে হচ্ছিল আমাকে এর আগে কখনো দেখোনি। ও সরি, আসলে আজকে না তোমাকে এই সাজে দেখে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। তাই তো তোমার দিকে চোখ খুঁজে যাবার পর আর চোখ ফেরাতে পারছিলাম না। ধন্যবাদ। কিন্তু এই, তুমি কি বললে? আমি কি দেখতে সুন্দর না? তার মানে তুমি এটা বোঝাতে চাচ্ছ যে আজকে ভালো করে শাড়ি পরে সেজেছি বলেই আমাকে সুন্দর লাগছে? এর মানে বাকি দিনগুলোতে আমাকে দেখতে খারাপ লাগে? তুমি তোমার কথায় এটাই বোঝাতে চাচ্ছ না? আরে না, বিশ্বাস করো, আমি তোমাকে এটা বলতে চাইনি। তুমি এমনিতে অনেক সুন্দর, তবে আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। যাও, এবারের মতো ক্ষমা করে দিলাম। এখন শোনো, কালকে যে তোমাকে কিছু আনতে বলেছিলাম সেটা নিয়ে এসেছো? এনেছি। এই দেখো, তুমি যেমন গোলাপ ফুল নিয়ে আসতে বলেছিলে ঠিক তেমনই নিয়ে এসেছি। এই দেখো, গোলাপটা পিছন থেকে বের করলাম। তো সেটা হাতে ধরে থাকবে নাকি খোপায় পরিয়ে দেবে? কিন্তু আমি কিভাবে দেব? কিভাবে দেবে মানে? আমার খোপায় পরিয়ে দাও, জলদি করো। ওকে দিচ্ছি। হয়ে গেছে।
এবার চলো রিক্সা ডাকো, পার্কে যাব। পার্কে যাবে মানে? এখন ক্লাস করবে না? না, আজকে আর কোনো ক্লাস করব না, আজকে তোমাকে নিয়ে ঘুরবো। এখন চলো, বেশি না বলে রিক্সা ডাকো। এরপর আমি আর কিছু না বলে ভয়ে ভয়ে একটা রিক্সা ডাকলাম। এরপর ঘটলো রিক্সা ওঠার সময় আরেক ঘটনা। এই তুমি এইভাবে কেন বসছো? ভালো করে বসো, আর একটু চাপে বসো, না হলে পড়ে যাবে তো। আরে না, ঠিক আছে, আমি ঠিক আছি, এভাবে বসে যেতে পারবো। যেটা বললাম সেটা করো, এত কথা বলছো কেন? আমি আর কিছু না বলে ভয় ভয়ে সাপার দিকে হালকা চেপে বসলাম। যখন আমি সাপার কাছে বসলাম তখন আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। মাঝে মধ্যে শুধু লুকিয়ে লুকিয়ে সাপার দিকে তাকাচ্ছিলাম। তবে সাপা যে সেটা বুঝতে পারেনি তা কিন্তু না, সে বুঝতে পেরেছে আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এটা দেখে সাপা শুধু মুচকি মুচকি হাসছে। এরকম করতে করতে আমরা একসময় পার্কে পৌঁছে যাই। তারপর রিক্সা থেকে নেমে পার্কের ভিতরে একটা জায়গায় গিয়ে বসি। বসার পর আমি কিছু বলছি না দেখে সাফা বলে, কি হলো, চুপ করে আছো কেন? আর তখন তুমি রিকশায় এভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? কই, আমি তো কোথাও তোমার দিকে তাকাইনি। বুঝেছি। তা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো। সো মিথ্যা বলার দরকার নেই, সেটা সত্য সেটাই বলো। সরি মিথ্যা কথা বলার জন্য। আসলে সত্যি বলতে আমি তোমার দিকে তাকিয়েছিলাম, তার জন্য আই এম সরি। ঠিক আছে। তুমি এত বোকা কেন? আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? দেখলে সামনাসামনিই দেখবে, বুঝেছো? বুঝেছি। তো এবার ওইদিকে চলো, এখানেই বসে থাকবে নাকি? চলো। এ বলে সাফা আমার হাত ধরে পার্কে ঘুরতে শুরু করলো। তারপর পুরো দিন একসাথে ঘোরাঘুরি করে সন্ধ্যা যে যার মতো বাসায় চলে গেলাম। এভাবেই আমরা এক এক দিন এক এক জায়গায় ঘুরে বেড়াতাম। এদিকে আমি সাফার সাথে থাকতে থাকতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আর এই ব্যাপারটা সাফারও বুঝতে বাকি ছিল না। তো একদিন রাতে, বাবু একটা কথা বলি। বলো। দেখো, তুমি কিন্তু আমায় একটুও ভালোবাসো না। কেন? হঠাৎ তোমার এটা মনে হলো কেন? কারণ তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে এতদিনে আমাকে একটিবারের মতো হলেও প্রপোজ করতে। তাহলে এখন আমি কি করব? বেশি কিছু না, কালকে ক্যাম্পাসের সবার সামনে আমাকে তুমি হাতে গোলাপ ফুল নিয়ে প্রপোজ করবে, না হলে আমি আর তোমার সাথে কথা বলবো না। না না, ঠিক আছে, তুমি যেটা বলো সেটাই হবে। কালকে আমি সবার সামনে তোমাকে প্রপোজ করব, ওকে? ওকে, ঠিক আছে। লাভ ইউ বাবু, বাই। এই বলে সাফা ফোন কেটে দিল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম কিভাবে ওকে কাল প্রপোজ করব। তারপর সাফা ভাবছে আর মনে মনে হাসছে। তার পরের দিন আজকে আমি অনেক আগে থেকে কলেজে চলে আসি। এসে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি কখন সাফা আসবে তার আশায়। আজ আমার মনটা অনেক খুশি। সেখানে অপেক্ষা করতে করতে একসময় দেখলাম যে সাফা আজকে সবার সাথে আসছে। আর ওকে দেখে মনে হচ্ছিল যে সে আজকে অনেক খুশি। আমার কাছে চলে এলো এবং আমাকে জড়িয়ে ধরলো। তারপর, বাবু কেমন আছো? আর তোমাকে কালকে রাতে কি বলেছিলাম তা মনে আছে তো, নাকি আবার ভুলে গেছো? না না, মনে আছে, বলো কখন প্রপোজ করব। ওমা তাই? তাহলে দাঁড়াও, আগে সবাইকে ডেকে নেই, তারপর। কিন্তু সবাইকে ডাকার কি আছে? আমি তো শুধু তোমাকে প্রপোজ করব, তাহলে সবাইকে দেখি হবে। বারে, সবাই দেখবো না যে তুমি আমাকে কতখানি ভালোবাসো? তাই তো সবাইকে ডাকছি। ওকে। এই বলে সাফা সবাইকে ক্যাম্পাসে এক জায়গায় ডেকে দাঁড় করালো। তারপর আমি সাফার সামনে ক্যাম্পাসে ঢুকে হাঁটু গেড়ে বসে পড়ি। জানি না তোমাকে কিভাবে কথাটা বলবো। আমি ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারি না ঠিকমতো মনের ভাবগুলো প্রকাশ করতে। কিন্তু তারপর শুধু একটি কথাই বলতে চাই, আমার অগোছাল একাকিত্ব জীবনের জন্য হলেও আমার তোমাকে প্রয়োজন। তোমাকে প্রতিদিন সকালবেলা মিষ্টি কণ্ঠে ডেকে ঘুম ভাঙানোর জন্য। প্রয়োজন প্রতিদিন বিকেলে তোমার হাত ধরে নদীর পাড়ে হাঁটার জন্য। সব কথার একটি কথাই বলতে চাই, আমার জীবনে ছোট বড় সব সময় সবখানে তোমার দরকার। আই লাভ ইউ সাফা। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আরে তুই ভাবলি কি করে তোর মতো খ্যাতকে আমি ভালোবাসবো? আরে তোর মতো খ্যাতের সাথে তো আমার মতো মেয়ের ঠিক মতো কথাই বলা ঠিক না। আর আমি কিনা তোকে ভালোবাসবো? এই সাফা, তুমি সব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি না আমাকে ভালোবাসো? তুমি তো নিজে বলেছিলে। আরে রাখ তোর ভালোবাসা, আমি তোকে কোনো দিন ভালোবাসিনি, শুধু তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। আরে তোর নাকি অনেক দিমাগ, কাউকে নাকি তুই পাত্তাই দেস না, কোনো মেয়ের সাথে নাকি কথা বলিস না, তাই এক প্রকার বান্ধবীদের সাথে বাজি ধরে জেদের বশেই তোর সাথে ভালোবাসার অভিনয় করে আমার প্রেমের ফাঁদে ফেলেছি। আর তুই তাতে পড়েও গেছিস। এখন যা ভাগ এখান থেকে, যত সব খ্যাত কোথাকার। এই বলে সাফা চলে যেতে লাগলো। আমি সাথে সাথে ওর হাতটা চেপে ধরি। আর তার সাথেই, তোর সাহস কি করে হলো আমার হাত টাচ করার, ছোট লোক কোথাকার? এই বলে দুটো ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। সাফা দেখো, এমন করো না। আমি জানি তুমি আমার সাথে মজা করছো, প্লিজ
এইভাবে বলে মনের মধ্যে কষ্ট লাগে। বিশেষ করে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে সাবা সেখানে আরো হাসতে শুরু করলো। তারপর আরে রাখ তোর ভালোবাসা, আমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে তোর শুনি? আর আমি তোর মতো ছেলেকে ভালোবাসতে যাব? শোন, এই সাফা জীবনে কোনোদিন হারতে শিখেনি, আর সেটা যেভাবেই হোক। সো এখন রাস্তা মাফ। এই বলে সাবা সেখান থেকে হাসতে হাসতে বান্ধবীদের সাথে চলে গেল। ক্যাম্পাসের সবাই তখন আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর তখন আমি নীরবে মাথা নিচু করে চোখের পানি ঝরাচ্ছিলাম। এই ঘটনার পর থেকে আমি কিছুদিন আর কলেজে যাইনি। সারাক্ষণ শুধু নিজেকে রুমে বন্দি করে রেখেছি। সাফাকে বলতে চেষ্টা করছি, কিন্তু তারপরেও আমি ওকে বলতে পারছি না। তাই এত কিছুর পরে আমি আবারও কলেজে গিয়ে বারবার নিজের ভালোবাসার কথাগুলো জানাই। আর সাফা প্রতিবারে আমাকে নানানভাবে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর বাকিটুকু তো আপনারা প্রথমেই শুনেছেন। এবার আবার বাস্তবে ফিরে আসা যাক। আমি আবারও সাফার হাতে থাপ্পড় খেয়ে ওর কাছে অপমান হয়ে চুপচাপ কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। ঠিক তখনই আমার সামনে একটা গাড়ি এসে থাকে, এবং গাড়িটা থামার পরই থেকেই অনেকগুলো লোক নামলো। তারপর আমার কাছে এসে আমাকে বলল, এই ছেলে, তোমার নাম শাকিল না? জি আমার নাম শাকিল। কিন্তু কেন? তোর সাহস কি করে হলো সাফা ম্যাডামকে হয়রানি করানোর? এই দর বেটাকে আচ্ছা মতো ধোলাই দেয়। আরে আমার কথাটা তো শুনুন। কি ব্যাপার, আপনারা আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আরে কি হলো? আর কোনো কথাই বলতে পারলাম না। তার আগে লোকগুলো সবাই আমাকে মাটিতে ফেলে গড়ানে মারতে শুরু করলো। একসময় তারা আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো। তারপর আমার আর কিছুই মনে নেই। আজ প্রায় 3 দিন আমার জ্ঞান ফিরল। আর যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। ভালো করে তাকে দেখি আমার আম্মু আমার মাথার কাছে বসে ঘুমিয়ে আছে। তাই আমি একটু নড়তেই আমার আম্মু জেগে গেলেন। আমাকে জ্ঞান ফিরতে দেখে সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। সাথে আমার চক্ষু দিয়ে তখন সমানে পানি ঝরতে শুরু করলো। তারপর আম্মু, আমি এখানে কিভাবে এলাম? আর আমার মাথায় এত ব্যান্ডেজ কেন? আব্বু, তোকে কারা জানি মেরে রাস্তায় ফেলে চলে গেছিল। পরে সেখানকার লোকজন তোকে তুলে হাসপাতালে নিয়ে আসে এবং পরে তোর ফোন থেকে আমাদের নাম্বার বের করে পরে আমাদের ফোন করে। তারপর আমরা হাসপাতালে চলে আসি। জানিস, আজ 3 দিন পর জ্ঞান ফিরলো তোর। এই 3 দিন তোর কোনো জ্ঞান ছিল না। আমরা কত ভয় পেয়ে গেছিলাম জানিস। বুঝেছি। আচ্ছা মা, আব্বু কোথায়? আব্বুকে তো দেখছি না। তোর আব্বু একটু দরকারে বাইরে গেল, আসবে কিছুক্ষণ পর। আচ্ছা আব্বু, আমাকে একটা কথা বলতো, কারা তোকে এভাবে মারলো? তুই কি তাদের কাউকে চিনিস? আম্মুর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর, না আম্মু, আমি তাদের কাউকে চিনি না। জানি না তারা কেন যে আমায় বিনা কারণে মারলো। আচ্ছা ওসব কথা বাদ দাও, আগে এটা বলো, আমরা বাসায় যাব কবে? ডাক্তার সাহেব বলেছিল যদি তোর জ্ঞান ফিরে তাহলে তোকে খুব তাড়াতাড়ি রিলিজ দিয়ে দিবে। এখন ডাক্তার আসুক, তারপর জানা যাবে কবে তোকে ছাড়বে। আমি আর কিছু না বলি চুপচাপ সাবার কথাগুলো ভাবতে লাগলাম। কি করে পারলো ওর বাবার লোক দিয়ে আমাকে মার খাওয়াতে? একটিবারও কি আমার কথাটা ভাবলো না? আমাকে এতটাই বিরক্ত করি? আমার ভালোবাসার কি কোনো মূল্যই নেই ওর কাছে? ওর মনে কি আমার জন্য এতটুকু ভালোবাসার জন্ম নেয়নি? না, আমি আর ওকে বিরক্ত করব না। ওকে ওর মতো করে ছেড়ে দেব। আমি না হয় আবার আগের মতোই একাই থাকবো। এসব কথা ভাবছি আর নীরবে চোখের পানি ফেলছি। আজ প্রায় 1 মাস পর আমি কলেজে যাচ্ছি। এখন মোটামুটি সুস্থ। এই 1 মাসে আমি নিজেকে অনেকটাই সামলে নিয়েছিলাম। এখন আর সাফার জন্য আর চোখের পানি ঝরাই না। আর রাত হলে নিজে থেকে সাফার কথাগুলো ভেবে চোখের পানি গড়িয়ে পড়ে। আমি ক্যাম্পাসে গিয়ে দেখি সাফার বান্ধবীরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে, কিন্তু সাফাকে কোথাও দেখতে পেলাম না। কিন্তু হঠাৎ করে কলেজের গেটে দেখলাম সাফা কলেজের একটা ছেলের বাইকের পিছনে বসে গেটের কাছে নামলো। তারপর ওরা দুইজনই আমার সামনে হাত ধরে হাসাহাসি করতে করতে চলে গেল। তা দেখে আমার মনে অনেক কষ্ট লাগলো, কিন্তু তারপরেও কাউকে কিছু বুঝতে না দিয়ে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে শুধু বাইরে আসবো, ঠিক সেই সময়ই সাফা পিছন থেকে আমাকে ডাক দেয়। সাথে ওই ছেলেটাও ছিল। কিরে, কেমন আছিস? হাসপাতাল থেকে কবে ফিরলি? মাথা থেকে কি ভালোবাসার ভূত নেমে গেছে নাকি এখনো আছে? আমি নিশ্চুপ। কি হলো, চুপ করে আছিস কেন? আচ্ছা শোন, তোকে যে কথাটা বলার জন্য ডাকলাম, এই দেখ, এর নাম হলো রকি, আমার বয়ফ্রেন্ড। দেখেছিস ও কতটা স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম? আগে নিজে ওর মতো হওয়ার চেষ্টা কর, বুঝেছিস? তারপর আমার মতো কাউকে ভালোবাসতে যাবি। বাবু, কে এটা? আর কিসের কথা বলছো কে তুমি? দেখো তো, একদম গাইয়া খ্যাত মনে হচ্ছে কে। আরে বলো না বাবু, এই খ্যাতটা নাকি আমাকে ভালোবাসে। সারাক্ষণ শুধু আমার পিছনে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দিচ্ছিল। তাই আব্বুকে তার লোকগুলো দিয়ে একে আচ্ছা মতো ধোলাই খাইয়েছি। এতদিন হয়তো হাসপাতালে ছিল, আজকে কলেজে এসেছে বলে কথা বলতে এলাম। আচ্ছা এখন চলো, এর সামনে আর আমার থাকার কোনো ইচ্ছে নেই। চলো। এই বলে সাফা ও রকি
আমার সামন থেকে বাইকে করে চলে গেল। আর আমি সেখানে থেকে তখন মাথা নিচু করে চোখের পানিগুলো মুছতে মুছতে বাসার দিকে হাঁটতে লাগলাম। এভাবেই আমাকে সাফা কলেজে বা যে কোনো জায়গায় দেখলে নানান কথা বলে অপমান করতো, আর আমি সেটা নীরবে সহ্য করে যেতাম। একদিন আমি কি যেন ভেবে কাজের জন্য রাতের একবেলা রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিলাম। রাস্তাটা তখন খুব নির্জন ছিল, লোকজন রাতে এই রাস্তাতে তেমন বেশি একটা যাতায়াত করে না। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেই হঠাৎ কারো চিৎকার শুনতে পেলাম, আর সেটা রাস্তার পাশে একটা কুড়ে বাড়ি থেকে আসছিল। আমি কি যেন ভেবে সে বাড়ির দিকে এগোতে লাগলাম। যেতেই আওয়াজটারও বেশি কাছে শুরু হতে লাগলো, তাই আমি আরও সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা দৌড়ে সেই কুড়ে ঘরে চলে গেলাম। গিয়ে সোজা দরজায় দিলাম এক লাথি, সাথে সাথেই দরজা খুলে গেল এবং আমি ঘরের ভিতর গিয়ে দেখলাম। তা দেখে অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে আর কেউ ছিল না, সাফা ছিল। আর সাথে ওর বয়ফ্রেন্ড রকি ওর সাথে জবরদস্তি করছিল। সাফাও আমাকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, তারপর দৌড়ে আমার পিছনে লোকায়। এদিকে রকি আমাকে দেখে দৌড়ে এসে আমার গায়ে মারে এক ধাক্কা। আমি সাথে হাতে তখন মাটিতে পড়ে যাই। আবার যখন রকি আমাকে মারতে আসে তখন আমি উঠে সাথে হাতেই মারি রকির মুখে এক ঘুষি খেয়ে তখন সাথে হাতেই রকির মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে আবার যখন সে আমাকে মারতে আসে তখন আমি ওকে মারি এক লাথি এবং রকির সাথে সাথে মাটিতে পড়ে যায়। হঠাৎ আমি দেখতে পাই মাটিতে একটা রড পড়ে আছে। আমি সেটা হাতে নিয়ে মনে যত রাগ ছিল রডটা দিয়ে রকিকে মারতে লাগলাম। মারতে মারতে এমন অবস্থা করে দিলাম যে আর একটু হলেও মারা যেত। সাফা বুঝতে পেরে আমাকে আটকাতে লাগলো। একসময় আমার হাত থেকে রডটা কেড়েও নিল, তারপর আমাকে সোজা বাইরে নিয়ে চলে আসলো। বাইরে এসে আমি কিছুটা শান্ত হলাম। সাফা যখনই আমাকে কিছু বলতে যাবে ঠিক সেই সময় আমি ওর হাত ধরে সেখান থেকে মেন রাস্তায় এসেই একটা রিক্সা ডেকে সাফাকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে লাগলাম। এদিকে সাফা আর কিছু না বলে রিক্সায় উঠে সোজা নিজের বাসায় চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণ আগের ঘটনাগুলো ভাবতে লাগলো আমাকে করা সব অপমানের কথাগুলো, কিভাবে আমাকে কেমন করে সবার সামনে অপমান করেছিল। তারপরও হঠাৎ ভাবলো আজকে যদি আমি না থাকতাম তাহলে কি হতো, আর রকি তো সর্বনাশ করেই ছাড়তো। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ওকে এত অপমান এত কষ্ট দেওয়ার পরেও কেন আমার ইজ্জত বাঁচালো। চাইলেই তো আজকে ওর সাথে করা এতদিনের সব অপমানের প্রতিশোধ নিতে পারত, কিন্তু তা না করে আমার সাহায্য কেন করলো সে? না, ছেলেটার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, কালকেই ওর সাথে দেখা করে সরি বলতে হবে। এইসব কথা ভাবতে ভাবতে সাফা ঘুমিয়ে গেল। অপরদিকে আমি বাসায় এসে রাতের কিছু না খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম। তারপর হঠাৎ লক্ষ্য গেল হাতটার দিকে। দেখি হাতটায় অনেকটা জায়গা কেটে গেছে, তাই আর শুয়ে না থেকে কাটা জায়গাটা স্যাবলুন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে নিলাম। ব্যান্ডেজ করার পর বিছানায় শুয়ে পড়লাম, আর শুয়ে পরে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম, কারণ সাফার ওখান থেকে আসার পর আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছিল। সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে, তাই উঠে ফ্রেশ হয়ে কলেজের ব্যাগটা গাড়ি নিয়ে নাস্তা করার জন্য খাবার টেবিলে যাই। সেখানে আমার হাতে এমন ব্যান্ডেজ দেখে আমার আম্মুর সাথে সাথেই আমার কাছে জিজ্ঞাসা করেন হাতে কি হয়েছে, হাতে ব্যান্ডেজ করা কেন। আমি বেশি কিছু না বলে শুধু বললাম যে কালকে রাতে আসার সময় রাস্তায় পড়ে গেছিলাম, আজ সেই সময় পড়ে যাওয়ার ফলেই হাতে একটু কেটে গেছে, তাই ব্যান্ডেজ করা। সেখানে আর কিছু না বলে হালকা নাস্তা করে সোজা কলেজে চলে আসি। কলেজে গিয়ে দেখি সাফার বান্ধবীদের সাথে বসে কথা বলছে। আমি সেদিকে খেয়াল না করে সোজা ক্লাসের দিকে যেতে থাকি। এদিকে সাফা আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসে। এসে আমাকে কিছু বলতে যাবে তার আগে আমি ক্লাসে ঢুকে যাই, তাই সাফার আমাকে কিছু বলতে পারে না। তারপর ক্লাস শেষ করে বাইরে আসি, তখন সাফা পেছন থেকে আমাকে ডাক দেয়। আমি প্রথমে শুনেও না থামলেও পরে যখন বারবার ডাকতে থাকি তখন একটু থেমে দাঁড়াই, আর সাফা আমার কাছে দৌড়ে আসে। তারপর, এই শাকিল, আমি তোমায় অনেকক্ষণ ধরে ডাকছি, তুমি কি আমার ডাক শুনতে পাও না নাকি? ও সরি, আসলে শুনতে পাইনি। আচ্ছা বলুন কি জন্য আমাকে ডাকছিলেন? একটু তাড়াতাড়ি করে বলবেন, আমার একটু তাড়া আছে। সাফা আমার কাছে আপনি করে ডাকাটা শুনে কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু তারপরে আমাকে বসতে না দিয়ে বলে, আসলে কালকের ঘটনার পর থেকে তোমাকে ধন্যবাদ দেওয়াই হয় নাই, তাই ধন্যবাদ। আর সরি, তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তার জন্য আমি অনেক দুঃখিত, আর সেই জন্য অনেক সরি। আর এত কিছুর পরেও তুমি যদি আমাকে কালকে না বাঁচাতে তাহলে হয়তো বা কালকেই আমার সব কিছু শেষ হয়ে যেত। ধন্যবাদ কালকে বাঁচানোর জন্য। দেখুন এখানে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নেই। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি তার সাহায্য করতাম, কারণ একটা মেয়ের কাছে আমার জানা মতে ওনার ইজ্জতটাই আসল, তাই অযথা আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আর আরেকটা কথা, আমাকে সরি বলারও কোনো দরকার নেই আপনার, কারণ আমাদের মতো ছেলেদের এসব কিছু সহ্য করার মতো ক্ষমতা আছে, তাই আপনাদের হাজার অপমান এখনো আর আমাদের গায়ে লাগে না। সো এখানে আপনার অযথা সরি বলতে হবে না। সাফা নিশ্চুপ চুপ করে আছে ও। আচ্ছা আমি চলি, আমার একটু তাড়া আছে। এই বলে আমি সেখান থেকে চলে এলাম, তারপর সোজা বাসায়। এদিকে সাফা তখন আমার কথা জবাব দিতে না পেরে মাথা নিচু করে বাসায় চলে আসে। তবে আসার সময় ওর বান্ধবীরা সবাইকে জিজ্ঞাসা করেছিল যে ওর কি হয়েছে, কিন্তু সে কাউকে কিছু জবাব না দিয়ে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে আবারও শুয়ে শুয়ে আমার কথাগুলো ভাবতে লাগলো।
কিভাবে আমার সাথে সময় কাটিয়েছে, কিভাবে আমাকে নিয়ে সবখানে ঘুরে বেরিয়েছে, আমি ওকে কী করে রকির হাত থেকে বাঁচিয়েছি, এইসব কিছু ভাবছে আর মনে মনে নিজে নিজে হাসছে সাফা। তারপর হঠাৎ মনটা খারাপ হয়ে যায়, আবার আমার বলা কথাগুলো মনে পড়তেই আবার সাফার মনটা খারাপ হয়ে যায়। এদিকে আমি বাসায় এসে সাফার কথাগুলো ভাবতে থাকি, আজকে হঠাৎ কি হয়ে গেল ওই মেয়ের, আমাকে দেখলে অপমান করতো, সেই কেন আজকে আমার কাছে সরি বলতে এসছে, নিশ্চয়ই এখানে ওর কোনো চাল আছে আমাকে ফাঁসানোর। না, কালকে থেকে আরো ভালো করে সাবধানে থাকতে হবে। এসব কিছু বসে বসে ভাবতে থাকলাম। এভাবেই কিছুদিন ধরে আমি কলেজে গেলে সাফা আমাকে দেখে কথা বলতে আসে, তখন আমি ওকে না দেখার ভান করে এড়িয়ে যাই। একদিন এদিকে সাফাও কিছুদিন আমার কথা ভাবতে ভাবতে আমার প্রতি অনেকটা বেশি দুর্বল হয়ে পড়েছে। বলতেই এই কিছুদিনের মধ্যেই আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কিন্তু আমার এমন ব্যবহারে সাফা মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। একসময় ওর অনেক রাগ উঠে যায়, ওর মধ্যে একটা সুন্দরী মেয়ে আমার পিছন পিছন গুড়গুড় করছে, আর আমি ভাব ধরে আছি। না, সাফা মনে মনে বলছে আজকে কিছু একটা করবেই। আমাকে ক্যাম্পাসে আসতে দেখে সাফা পিছন থেকে আমাকে নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু আমি সেটা শুনে না শোনার ভান করে চলে যেতে লাগলাম। তাই এবারে সাফা নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারলো না, এক প্রকার দৌড়ে আমার সামনে চলে এলো। তারপর আমি নিশ্চুপ অবাক চোখে তাকিয়েছি সাফার দিকে। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে তাই না? অনেক ভাব ধরে গেছে তোর তাই না? আমার মতো একটা মেয়ে তোর পিছনে ঘুরঘুর করছে দেখে ভাব নিচ্ছিস? আরে তোর কপাল যে আমার মতো মেয়ে তোর সাথে কথা বলতে এসেছে। তোর মতো এই খ্যাতের সাথে কেউ কথাই বলতে আসবে না। আর তুই আমার সামনে ভাব মানিস, যত সব ছোট লোক। সাফাকে ওর কথাগুলো শেষ করার আগে আমি ওর গালে ঠাস করে 2টা থাপড় বসিয়ে দিলাম। সাথে সাথেই গালে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছে না যে আমার মতো কেউ ওকে থাপ্পড় মেরেছে। এদিকে পুরো কলেজে সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি ভাবিস নিজেকে? হ্যাঁ, ধনির দোলালি? তোর সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? ভাবিস না তোর বাবার টাকার গোলাম আমি। শোন, তোকে এই কথা শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর থেকে তোকে যেন আমার সামনে না দেখি, বুঝেছিস? কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। তবে আসার সময় দেখলাম পুরো কলেজ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বিশেষ করে সাফার বান্ধবীরা এমনভাবে তাকিয়ে আছে যে হয়তো ওরা বিশ্বাসই করতে পারছে না যে আমার মতো ছেলে এমন কিছু করতে পারে। এদিকে সাফা তখন মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে যায়। আমি বাসায় গিয়ে ভাবতে লাগলাম, না, আর নিজেকে এভাবে রাখা যাবে না, নিজেকে চেঞ্জ করতে হবে, দেখে দিতে হবে সবাইকে, তবে বিশেষ করে ওই জেদি মেয়েটাকে। এই ভেবে আমার আব্বুর কাছে যাই। গিয়ে দেখি আমার আব্বু বসে গল্প করছে। আমাকে ওরা দেখে বলে, কিরে আব্বু, কিছু বলবি? হ্যাঁ আব্বু, আসলে একটা কথা বলা ছিল তোমাদের। তো বল, চুপ করে কেন আছিস? আর আমাদের কাছে কিছু বলার জন্য আবার তোর অনুমতি নিতে হবে, পাগল ছেলে কোথাকার। আব্বু, কালকে আমি আমার কলেজে বাইক নিয়ে যাব, আর আমাকে কিছু টাকা দাও। আমার মুখে এমন কথা শুনে আমার আব্বু আম্মু দুজনে অনেকটা অবাক হয়ে যায়। যে ছেলেকে কোনোদিন পরিপাটি করে শত বলার পরেও ভালো পোশাক পরাতে পারেনি বাইকে চাবি হাতে ধরিয়ে দিতে, সেই ছেলে বলছে কিনা কালকে থেকে বাইক নিয়ে যাবে। আবার যাকে টাকা দিতে চাইলে কখনো টাকাই হাতে নিত না, সেই ছেলে কিনা বলছে এখন টাকা লাগবে। আব্বু, আব্বু শাকিল, তুমি ঠিক আছো তো? মানে কি বলছো তুমি আম্মু? আমার আবার কি হবে? না আব্বু, তোর কথা শুনেই বললাম আর কি। কেননা আমার যেই ছেলেকে আমরা এত বলে বলেও চেঞ্জ করতে পারলাম না, বলে বলে হাঁপসে গেলাম, সেই ছেলেই যদি হঠাৎ করে এমন কথা বলে, তাহলে আমরা আর কি বা বলবো বল? আমি এত কথা শুনতে চাই না, তুমি দেবে কিনা শুধু এটা বলো। আরে তুই রাগ করছিস কেন? আমি না বলেছি? আমি তো চাই তুই চেঞ্জ হও। আর শোন, টাকা তো তোর অ্যাকাউন্টে আছে, সেখান থেকে তো তুই টাকা তুলতে পারিস। আর যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আমায় বলিস, আমি তোর অ্যাকাউন্টে আমার টাকা ভরে দেবো, ঠিক আছে? ওকে আব্বু, ঠিক আছে। এই বলে আমি আমার আব্বু আম্মুর সামনে থেকে চলে গেলাম। সাফা রাতে শুয়ে কলেজে আমার বলা কথাগুলো ভাবতে লাগে, মনে মনে বলতে লাগলো, না, আমার ওর সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। কিন্তু কি করব, আমি তো ওকে ইচ্ছে করে মারতে চাইনি। ওই তো নিজে আমাকে বাধ্য করেছিল এমনটা করতে। আমি না হয় একটু রাগের বশে ওকে 2টো থাপ্পড় মেরে দিয়েছিলাম, তাই বলে শয়তান ছেলেটা আমাকে এভাবে সবার সামনে থাপ্পড় মারলো, বদের হাড্ডি একটা। ইস, আমার গালটাতে এখনো শয়তানটার আঙুলের ছাপগুলো রয়ে গেছে। তবে একটা ব্যাপার ভাবতে অবাক লাগছে, হঠাৎ করে শাকিলের এমন পরিবর্তন কি করে হলো? আগে তো আমি কিছু বললে সারাক্ষণ মাথা নিচু করে রাখতো। এসব কিছু ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। আজকে সাফা আগে থেকে কলেজে চলে এসছে। কলেজে গিয়ে বান্ধবীদের সাথে বসে ক্যাম্পাসে আড্ডা দিতে থাকি, আর মনে মনে আমাকে খুঁজছে। আমি আজকে এখনো কলেজে যাইনি। আমার বান্ধবীরা আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বোধ দেখার মতো চমকে উঠে চুপ হয়ে যায়। তখনই সাফা বলে, কিরে তোরা একসাথে সবাই চুপ হয়ে গেলি কেন? সবাই
একসাথে ভূত দেখেছিস নাকি? সবাই গেটের দিকে চেয়ে আছে। আরে কি হলো, কেউ কিছু বলছিস না কেন? কে আছে গেটের দিকে যে হাঁ করে তাকিয়ে আছিস তো সবাই? আচ্ছা দাঁড়া, আমি নিজেই দেখি। সাপার পিছনে তাকিয়ে হা হয়ে গেল, যেখানে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে যেটা দেখছে সেটা সত্যি নাকি নিজের চোখের ভুল। এটা কি শাকিল নাকি অন্য কিছু? তাই শিওর হওয়ার জন্য সে তার বান্ধবীদের বলে, এই আমি যা দেখছি তোরাও কি তাই দেখতে পাচ্ছিস? যে ছেলেটা আসছে সেটা কি শাকিল নাকি অন্য কেউ? আমরাও সবাই তাই ভাবছি। ওটাই তো, যে ছেলেকে কোনোদিন বাইকের আশেপাশেও দেখিনি কোনোদিন ভালো পোশাক পরতে, প্রচণ্ড গরমেও যে ফুল হাতা শার্ট পরে কলেজে ঘুরে বেড়াতো, সেই ছেলেই কিনা আজকে দামি পোশাক পরে শার্টের হাতাগুলো উপরে ভাঁজ করে, চুলের সুন্দর করে স্টাইল করে, দামি জুতো পরে, চোখে সানগ্লাস পরে বাইক নিয়ে কলেজে আসছে। এটা কি করে হয়? এসব কথা সাপা তখনই অবাক চোখে আমাকে দেখছিল আর ভাবছিল। শুধু তা না, পুরো কলেজে আমাকে দেখে মনে মনে এইসব কথাই ভাবছে। আসলে ব্যাপারটা তেমন কিছু না। সবার অবাক হওয়ার কারণ হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে আমার গেট আপ। কারণ আমি আগে কোনোদিনও কলেজে এমনভাবে ভালোভাবে স্টাইল করে আসতাম না, যে সারাক্ষণ সাধারণ মানুষের মতো করে থাকতে পছন্দ করতাম। তাই সবাই জানতো যে আমি হলাম একটা খ্যাত গাইয়া ছেলে। কিন্তু আজকে আমি সবার মাথা ঘুরিয়ে দিলাম। আমি আজকে অনেক দামি পোশাক পরেছি দামি জুতো, আর আগের আওলা বাওলা চুলগুলো কেটে অনেক সুন্দর করে স্টাইল করে এসেছি, সাথে চোখে সানগ্লাস, তাও আবার দামি বাইক। এক কথায় বলতে গেলে আজকে পুরো হিরো হয়ে এসেছি কলেজে। সবাই যখন আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আমি তখন বাইকটা পার করে হাতে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে ক্লাসের দিকে এগোতে থাকি। তবে যাওয়ার আগে সবার দিকে একটু আর চোখে তাকিয়ে দেখলাম, বিশেষ করে সাফার দিকে। ওর দিকে তাকিয়ে দেখি যে পুরো হা হয়ে তাকিয়ে আছে। সেটা দেখেই আমার তখন অনেক হাসি পেল, কিন্তু সেটা না করে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসতে কিছুক্ষণ পর সবাই এক এক করে আমার সাথে আগবারে কথা বলতে আসলো, বিশেষ করে মেয়েরা। আমিও খুশি মনে সবার সাথে কথা বলতে শুরু করলাম। এদিকে সাপা সেসব দেখে মনে মনে রাগে পুষতে শুরু করলো। ওর তখন মনে হচ্ছিল সবকটা মেয়ের মাথার চুলগুলো নিজের হাতে এক একটা করে টেনে তুলে দিতে, কিন্তু সেটা না করে নিজেকে সামলে নিয়ে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে থাকলো। তবে সেটা আমার চোখে আর হলো না। তাই আমি সাবাকে রাখতে দেখে আরো বেশি বেশি করে মেয়েদের সাথে হেসে কথা বলতে শুরু করলাম। কিন্তু বিপত্তি ঘটলো ক্লাস শেষ হওয়ার পর, যখন সাপার বান্ধবী নিশি ওকে বললো যে সে নাকি আমাকে ভালোবাসে। সাফা, তোকে একটা কথা বলি। বল, এতে আবার রাগের কি হলো? দেখ, তুই তো শাকিলকে সহ্য করতে পারিস না, তাই না? মানে কি বলতে চাচ্ছিস তুই? দেখ, কথাটা তোকে যে কি করে বলি তারপর বলছি। আমি না শাকিলের প্রেমে পড়ে গেছি, ভাবছি কালকে ওকে প্রপোজ করব। কি বলিস তুই? সাফা ওর বান্ধবীর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মনেই হচ্ছিল এক্ষুনের বান্ধবী গলা টিপে মেলে ফেলবে, কিন্তু তাও নিজের রাগটাকে আবার শান্ত করে বলল, কি বললি? আবারও বল তো শুনি। আমি না ঠিকমতো তোর কথা শুনতেই পাইনি। না মানে আমি বলছি যে কালকেই শাকিলকে প্রপোজ করব। ওর মতো হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে দিলে হবে না। দেখ, তুই শাকিলের সাথে আর মিশবি না। ওর জন্য তুই না, ওর সাথে তোকে মানায় না। তাই বলছি, ওকে প্রপোজ করার কথা তুই ভুলে যা। কেন কেন? আমার কি কম আছে নাকি? আমি কি দেখতে খারাপ নাকি? আর আমি তোর কথা কেন শুনবো? আমি কালকেই ক্যাম্পাসের সবার সামনে ওকে প্রপোজ করব। আমার বিশ্বাস শাকিল আমাকে ফিরিয়ে দেবে না। আমি তোর এত কথা শুনতে চাই না। আমি তোকে বলছি তুই শাকিলকে প্রপোজ করবি না, ব্যাস করবি না। এটাই আমার শেষ কথা। সরি রে, আমি তোর কথা রাখতে পারলাম না। আমি ওকে ভালোবাসি, তাই ওকে কালকে প্রপোজ করবই, তুই যতই মানা করিস। তাছাড়া তোর এত কেন জ্বলছে শুনি? তুই নিজেই একদিন শাকিলকে দুই চোখে দেখতে পারতি না। ওকে দেখলে সারাক্ষণ অপমান করতি, এমনকি আমাদের সাথে বাজি ধরে ওর সাথে প্রেমের অভিনয় পর্যন্ত করে ওকে কাঁদিয়ে দিয়েছিস। আর সেই তুই হঠাৎ করে ওর জন্য এত দরদ উঠলে উঠছে। তুই আমাকে যতই না করিস না কেন, আমি ওকে ছাড়বো না, ওকে আমার করে নেব। তোকে এই শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, শাকিলের ধারে কাছেও যেন আর তোকে না দেখি। শাকিল শুধু আমার, আমি ওকে ভালোবাসি, তাই ভুলেও ওর দিকে নজর দিবি না বলে দিলাম। এই বলে সাবা সেখান থেকে রাগে গজগজ করতে করতে বাসায় চলে এলো। এদিকে আমি এতক্ষণে সবকিছু গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। সবকিছু দেখে আমি মনে মনে ভাবি, হয়তোবা সাফা আবারও আমাকে দেখে ধোকা দেওয়ার জন্য এসব করছে। আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে কলেজে ঘটা সব ঘটনাগুলো বসে বসে ভাবতে লাগলাম সাফার বলা নিশিকে কথাগুলো। সে কি সত্যি আমায় ভালোবেসেছে নাকি আবারও কোনো অভিনয় করছে? এসব কথা ভাবছিলাম, ঠিক তখনই আমার টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি একটা নতুন নাম্বার থেকে কল এসছে। আমি শুধু আবার সেই নাম্বারে ফোন দিতে যাব, ঠিক তখনই সেই নাম্বারে আবারও ফোন আসে এবং সাথে সাথে এই ফোনটা রিসিভ করি। তারপর, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? নিশ্চুপ। আরে কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? তবুও নিশ্চুপ। আপনি কি কথা বলবেন নাকি আমি ফোন কাটবো?
এই না না, ওয়ালাইকুম আসসালাম। তা কি আপনি? আর এতক্ষণ ধরে কেন কথা বলছিলেন না? আমি সাফা। কথাটা অনেকটা আস্তে করে বলল। কি বলেন, একটু জোরে বলেন, আমি ঠিকমতো শুনতে পাইনি। যদি আমি শুনতে পেয়েছি। বললাম যে আমি সাফা, এবার শুনতে পেয়েছো তো? ও তুমি? তা কি জন্য ফোন দিলে এখন আমায়? আর আমার ফোন নাম্বার কোথায় পেলে? নাম্বার তুমি আমায় একদিন নিজেই দিয়েছিলে, ভুলে গেলে? আর আমি কি কারণ ছাড়া তোমাকে ফোন দিতে পারি না? আমি সেটা বলিনি। আচ্ছা বলো, কি জন্য ফোন দিলে এখন? আসলে শাকিল, আমি অনেক সরি। তোমার সাথে এতদিন ধরে যা যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি আবারও অনেক দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো অনেকটা কান্না ভেজা কণ্ঠে বলল। বুঝলাম। আর কিছু বলবে? যদি বলার থাকে তাহলে বলো, নয়তো আমি ফোন রাখলাম, কারণ আমার একটু কাজের তাড়া আছে। না, আমার আর তেমন কিছু বলার নেই, শুধু একটা অনুরোধ করব, সেটা কি রাখবে? রাখতে পারবো কিনা জানি না, তবে রাখার চেষ্টা করবো। তুমি বলো। কালকে বিকেলবেলা তুমি কি আমাদের সেই চিরচেনা জায়গাটাতে দেখা করতে পারবে একটু? ঠিক বলতে পারবো না যেতে পারবো কিনা, তবে যাবার চেষ্টা করব। ওকে, তাহলে কালকে বিকেলে দেখা হচ্ছে। বাই। এই বলে সাফা খুশি মনে ফোনটা কেটে দিল। এদিকে আমি হঠাৎ সাফার এমন কথা শুনে চিন্তা করে ভাবতে লাগলাম কালকে ওর সাথে দেখা করতে যাব কিনা। তারপর দিন আজকে আমি কালকের মতো করে কলেজে এসেছি, পুরো হিরোর গেট আপ, সবার সাথে কথা বলে চলে গেলাম ক্লাসে। তবে অবাক করার বিষয় হচ্ছে আজকে আমি কলেজ ক্যাম্পাসে সাফাকে দেখলাম না, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। ক্লাস শেষ করে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে দিলাম একটা লম্বা ঘুম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম সাবার সাথে দেখা করতে যাব কিনা। এক সময় ঠিকও করলাম আমি সাবার সাথে দেখা করতে যাব না, আমি আবার শুয়ে পড়তে যাব। ঠিক তখন আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা পকেট থেকে বের করে দেখি সাফা মেসেজ করেছে। মেসেজে লেখা, আমি নদীর পাড়ে বসে আছি, কই তুমি? তাড়াতাড়ি আসো। আমি মেসেজ দেখে আর শুয়ে না থাকে ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে চলে গেলাম সেই চিরচেনা জায়গায়। সেখানে গিয়ে দেখি সাফা আগে থেকে এসে বসে আছে। তবে আজকে অনেকটা অন্যরকম লাগছে ওকে, আগের থেকেও সুন্দরী ও মায়াবী লাগছে ওকে। আজকে সাফাকে সেই প্রথম শাড়ি পরতে দেখলাম, নীল শাড়িতে ওকে সেরকম সুন্দর লাগছিল, সাথে হালকা করে মেকআপ, চোখে কাজল, ঠোঁটে গাঢ় করে গোলাপি কালারের লিপস্টিক, পুরোই আমার পছন্দ মতো। অবশ্যই আমি যেরকম সে পছন্দ করি তা আগে থেকে সাফাকে একদিন জানিয়েছিলাম। আমি আর ওসব কিছু না চিন্তা করে বাইকটা সোজা সাফা যেখানে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে থামালাম। এদিকে সাফা আমাকে আচমকা এভাবে দেখি কিছুটা চমকে যায়, তারপর নিজেকে সামলে নেয়। তারপর, সরি, আসতেই তো দেরি হয়ে গেল, আসলে এখানে আসার কথাটা মনে ছিল না, প্লিজ কিছু মনে করো না। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি, চলো সামনে গিয়ে বসি। চলো। এই বলে আমরা নদীর ধারে একটা জায়গায় গিয়ে বসলাম। তারপর, আচ্ছা তুমি কি যেন বলার জন্য আমাকে ডেকেছিলে? সেটা বলছি, তার আগে এটা বলো আমায়, আজকে দেখতে কেমন লাগছে? মোটামুটি ভালো, খারাপ না। তা হঠাৎ করে শাড়ি কেন পরলে? তোমাকে শাড়িতে একদম ভালো দেখাচ্ছে না। আমার কথা শুনে মুহূর্তেই সাবার হাসি মুখটা অন্ধকার হয়ে গেল। সে আমার কাছ থেকে এমন কিছু আশা করেনি। সাবা নিশ্চুপ হয়ে আছে। কি হলো, চুপ করে গেলে কেন? কথা বলছো না কেন? বলো, কি বলবে? নয়তো আমি বাসায় চলে গেলাম। এবার সাপা আমার কথা শুনে চুপ থাকতে পারলো না। দেখো, আমি জানি আমি তোমার সাথে এতদিন ধরে যা ব্যবহার করে এসেছি তাতে তুমি কেন, পৃথিবীর যে কোনো মানুষই তা ক্ষমা করবে না, কিন্তু তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি শাকিল, বিশ্বাস করো। তোমাকে অবহেলা করতে করতে আর তোমার মুখে ভালোবাসি ভালোবাসি কথা শুনতে শুনতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই বলতে পারবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ শাকিল, শেষবারের মতো তোমাকে ভালোবাসার একটা সুযোগ আমাকে করে দাও। প্লিজ শাকিল, প্লিজ। এই বলে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এদিকে ওর এমন কাজের জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না, তাই এখন আমি কি বলবো ভেবে পাচ্ছি না। নিশ্চুপ। প্লিজ শাকিল, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার অবহেলা নিতে পারছি না। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে অন্যদের সাথে দেখলে নিজেকে আর সামলাতে পারি না, বুকের ভিতরটা ফেটে যায় কষ্টে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। কোনো কথা নেই। আমি জানি আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে, তোমার ভালোবাসাকে নিয়ে খেলা করেছিলাম, আর তার প্রতিশোধ তো তুমি তুলে নিয়েছো আমার কাছ থেকে। বিশ্বাস করো, এখন আমি তোমাকে অনেক ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তুমি বলার সাথে সাথে নিজের সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাকে হারানোর ভয়। প্লিজ তুমি আর আমাকে দূরে সরিয়ে রেখো না। তুমি যদি এবার আমাকে দূরে সরিয়ে রাখো তাহলে আমি আর বাঁচবো না। এই বলে সে আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। এদিকে সাবার কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছে, তাই আমি চোখের পানিগুলো সাবাকে বুঝতে না দিয়ে হাত দিয়ে তাড়াতাড়ি করে মুছে ফেলি। তারপর সাবাকে বুক থেকে সরিয়ে দিই, দিয়ে বললাম, তোমার মিথ্যা নাটক করা বন্ধ হয়েছে?
যদি হয়ে থাকে তাহলে আমার কথা শোনো। তোমার মতো মেয়েকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। তুই কারো ভালোবাসা পাওয়ারই যোগ্য না। তোর ভিতরে মন বলতে কিছু নেই। তুই শুধু পারিস সবাইকে কষ্ট দিতে, যেমনটা আমাকে দিয়েছিলি। সো আমি একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। এখন তুই মর কিনা বাস তা দেখে আমার কোনো লাভ নেই। তোর সেসবে আমার কিচ্ছু যায় আসে না। আমার কথাগুলো শুনে সাফা আমার দিকে কেমন আহত চোখে তাকালো। মনে হয় সে আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। আমার কথাগুলো শুনে আমার দিকে তাকিয়ে দুই চোখে পানি ছেড়ে দিল। সত্যি কি আমার বাঁচা মরায় তোমার কিছু যায় আসে না? আমি মরলে কি তুমি এতটুকুও কষ্ট পাবে না? না, কোনো কষ্টই পাবো না। ঠিক আছে, আজকের পর থেকে আমি আর কোনো দিন তোমাকে ডিস্টার্ব করব না। আমার এই মুখ আর তোমাকে দেখাবো না। মুক্তি দিয়ে দেব তোমায় আমার কাছ থেকে। ভালো থেকো। এই বলে দৌড়ে সেখান থেকে চলে গেল সাফা। ও চলে যাওয়ার সাথে সাথেই আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলাম, দিয়ে বললাম, আমাকে ক্ষমা করে দিও সাফা। তোমার সাথে এমন করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এসব বলে আমি তখন নীরবে চোখের পানি ফেলছিলাম। এদিকে সাফা বাসায় গিয়ে ভাবে, আর সে আর কোনোদিন আমাকে নিজের মুখ দেখাবে না। আমি যখন ওকে ভালোই বাসি না, তাহলে আর বেঁচে থেকে কি করবে? এসব বলে কান্না করতে গিয়ে ড্রয়ার থেকে একটা ব্লেড বের করে শুধু হাতে চালাতে যাবে, ঠিক সেই সময় সাফার বাবা দৌড়ে ওর হাত থেকে ব্লেডটা কেড়ে নেয় আর সাফাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে। এই প্রথম দিনই সাফারকে হাত তুললেন। এদিকে সাফা তখন ওর আব্বুকে জড়িয়ে দিয়ে চিৎকার করে কান্না শুরু করে দেয়। যখন ওর কান্না একটু শান্ত হয়, তখন তিনি ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছে। তখন সাফা আবারও ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর কান্না করতে করতে এতদিনে আমার সাথে যা হয়েছে সব কিছু ও ঘটনা খুলে বলে, শুরু থেকে শেষ পর্যন্ত। তখন তিনি সাফাকে বলেন, মামনি, তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস। কারো মন নিয়ে কোনোদিনও খেলা করতে হয় না। কারো মন যদি একবার ভেঙে যায় তাহলে সেটা জোড়া লাগানোর বড় কঠিন। কারো বিশ্বাস নিয়ে কখনো ছিনিমিনি খেলতে হয় না। একবার যদি কারো বিশ্বাস ভেঙে যায় তাহলে সেটা ফিরে পেতে অনেক সময় লাগে। কিন্তু আব্বু, আমি তো ওকে ছাড়া আর বাঁচবো না। ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, কিন্তু প্লিজ তুই তোর কান্না বন্ধ কর। তুই জানিস না আমি তোর চোখে পানি দেখতে পারি না। সাফা ওর আব্বুর কথা শুনে চোখের পানি মুছে নীরবে কাঁদতে লাগলো। এবার আমাকে ওদের বাসার নাম্বারটা দে দেখি। ওদের বাসায় কথা বলে দেখি তোদের বিয়েটা দিয়ে দিতে পারে কিনা। সত্যি? এই বলে কান্না বন্ধ করে হাসি মুখে ওর আব্বুকে জড়িয়ে ধরলো। হ্যাঁ রে মামনি, সত্যি। আমি যে আমার মেয়ের চোখে কোনোদিনও পানির ছিটে ফোঁটাও আসতে দেইনি। সেই মেয়েকে কিভাবে কাঁদতে দেখি বল। কিন্তু খবরদার, যেই ভুলটা তুই কিছুক্ষণ আগে করছিলি সেটা যেন আর দ্বিতীয়বার করতে না দেখি, মনে থাকবে? মনে থাকবে। এবার তুমি তাড়াতাড়ি করে শাকিলের বাসায় যাও তো। কেন রে মামনি, বিয়ের কথা শুনে মনে হয় পাগল হয়ে গেলি? কিন্তু আরেকটু আগে তো তুই আমি না আসলে। যাক, ওসব কথা বাদ দে। আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস। বাই। সাফার কপাল একটা চুমুকে দিয়ে ওকে। সাফার আব্বু চলে যাওয়ার সাথে সাথে সাফা খুশিতে নাচতে শুরু করলো, কারণ সে জানে ওর আব্বু কোনোদিন ওকে মিথ্যা কথা বলে না। সাফার বাবা আমার বাসার সামনে এসে আমাদের কলিং বেল বাজায়, এবং বেল বাজার কিছুক্ষণ পরেই আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কাকে চাই? ওয়ালাইকুম সালাম। আব্বু, তুমি কে? জি আঙ্কেল, আমি শাকিল, এই বাড়ির ছেলে। ও, তার মানে তুমি শাকিল। আচ্ছা আব্বু, তোমার আব্বু অথবা আম্মু কি বাসায় আছে? জি আছে, কিন্তু আপনি কে আঙ্কেল? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না আব্বু, আমি সাপার বাবা। তোমার বাসায় একটু ঘুরতে আসলাম। তারপর যখন তিনি বাসার ভিতরে ঢুকলো তখন, সরি আঙ্কেল, আমি প্রথমে আপনাকে ঠিক চিনতে পারিনি। না ঠিক আছে আব্বু, তুমি তোমার আব্বু আম্মুকে একটু ডাকো তো আব্বু, আমি তাদের সাথে কিছু কথা বলতাম। আচ্ছা, তার আগে আমাকে এটা বলো তো, আমার মেয়ের সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? আমি সাপার আব্বুর কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বললাম, জি না আঙ্কেল, কোনো ঝামেলা হয়নি, শুধু হালকা রাগ করেছে, তাছাড়া আর কিছুই না। দেখো বাবা শাকিল, আমার মা মরা মেয়ে সাফা, ওকে কোনোদিনও কোনো কিছুর অভাব দেয়নি। ও আমার কাছে যেটা আবদার করতো সেটাই দিতাম, কোনোদিনও ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। কিন্তু আজকে আমি অল্পের জন্য আমার মেয়েকে চিরদিনের জন্য হারাতাম। আমি আমার মেয়ের কাছে সবকিছু শুনেছি বাবা। আমি জানি সে অনেক বড় অন্যায় করে ফেলেছে তোমার সাথে, এবং তুমি তো ওকে সেটার জন্য উচিত শিক্ষাও দিয়েছ। কিন্তু এখন সে ওর ভুল বুঝতে পেরেছে, তাই তুমি ওকে ফিরিয়ে দেওয়াতে মেয়েটা আমার রাগের মাথায় সুইসাইড করতে গিয়েছিল। শুধু তখন আমি দেখেছিলাম বলে বেঁচে গেছে। সাপার সুইসাইড করার কথা শুনে আমার যেন পা থেকে মাথা সরে যাচ্ছিল। আমি কিছু না বলে চুপচাপ সাপার বাবার সামনে দাঁড়িয়ে রইলাম। আমি নিশ্চুপ,
আচ্ছা আব্বু, তুমি তোমার আব্বু আম্মুকে একটু ডাকো। জি আঙ্কেল। আমি চলে গেলাম আমার আব্বু আম্মুকে ডাকতে। তারপর তাদেরকে ডেকে এনে সাফার বাবার সাথে কথা বলে আমি নিজের রুমে চলে আসি। আর এদিকে সাফার বাবাও আমার আব্বু আম্মু বসে কথা বলতে শুরু করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা ও ভাইজান? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আপা, আমাকে হয়তো বা আপনারা চিনবেন না, কিন্তু আপনার ছেলে শাকিল আমাকে চেনে। আমি হলাম সাফার বাবা। আপনি হয়তো চাপাকে চিনেন। ও আপনি সাফার আব্বু? কখন আসলেন আপনি? আর সাফা কোথায়? ওকে দেখছি না যে। জি, আমি এই মাত্রই কিছুক্ষণ আগেই আসলাম। আর সাফা বাসায় আছে। আসলে আমি আপনাদের সাথে শাকিল ও সাফার ব্যাপারে নিয়ে কিছু কথা বলতে এসেছিলাম, যদি আপনাদের সময় থাকে তবে। আরে বলে ফেলুন, আমরা শুনছি। দেখুন, আপনারা তো জানেন আমার মেয়ে ও আপনার ছেলে অনেক ভালো বন্ধু, এবং হয়তো এটাও জানেন তারা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু এতে তারপর তিনি সাফাও আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন তাদের কাছে। সবই তো শুনলেন আপা। আমি জানি আমার মেয়ে অনেক অন্যায় করেছে এবং তার শাস্তিও সে পেয়ে গেছে, কিন্তু এখন সে আর আপনার ছেলেকে ছাড়া নাকি বাঁচবে না, এবং কি সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল, কিন্তু এবারের মতো বেঁচে যায়। এখন আপনি বলুন আমি কি করব? সাফার বাবার কথা শুনে আমার আম্মু আমাকে ডাক দেয়। তারপর আমাকে এনে বলে, ভাইজান যা বললো তা কি সত্যি? তুই কি প্রতিশোধ নেওয়ার জন্য সাফার সাথে সম্পর্ক করেছিলি? ওকে মিথ্যা ভালোবাসার মায়ের ফেলেছিলি? সত্য করে বলবি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, জি আম্মু, আঙ্কেল যা বলছি সেসব কথাই সত্যি। আমিনার মেয়েকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা ভালোবাসার নাটক করেছি। ওকে নিজের মিথ্যা ভয়ে জালে ফাঁসিয়েছি। ছি, তুই কি আমার ছেলে? তোকে কি আমি এতদিন ধরে এই শিক্ষা দিয়ে এসেছিলাম? আমাদের শিক্ষার তুই এই দাম দিলি? কি করে পারলি একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে? আমি মানছি সে অন্যায় করছে, তার জন্য তো তোর কাছে ক্ষমাও চেয়েছে, কিন্তু তারপরেও তুই কি করে এমন কাজ করলি? তোকে তো এখন আমার নিজের ছেলে বলে পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে। যা দূর হ আমার চোখের সামনে থেকে, তোর চেহারা আমি দেখতে চাই না। আমি গালে হাত দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে নিজের রুমে চলে গেলাম। এই প্রথম আমার গায়ে আমার আম্মু হাত তোলো। আমার আম্মু যখন কথাগুলো আমাকে বলছিল তখন আমার মনে কথাগুলো অনেক লেগেছিল। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, ভুল যখন ওরা দুইজনই করে ফেলেছে তাহলে আর কি করার আছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আরে না, আমার কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট আমি নিজে আমার মেয়ের বিয়ের ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছিলাম। তাহলে আর কি, চলুন আজকে তাদের 4 হাত এক করে দেই। দেরি করে আর লাভ কি বলেন? জি ঠিক আছে, তাই হবে। আজকেই তাদের বিয়ে হবে। আপাতত কাবিনটা হয়ে যাক, পরে না হয় বড় করে অনুষ্ঠান করা যাবে। কি বলেন আপনারা? একদম ঠিক বলেছেন। তাহলে আজকে রাতেই তাদের বিয়ে, কি বলেন ভাই আপনি? সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা আমি এখন উঠি। আমাকে তো আবার এখন বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে। বাসায় গিয়ে আগে পাগলি মেয়েটাকে আগে এই খুশির সংবাদটা তো দিতে হবে। না জানি পাগলিটা কতক্ষণ ধরে আমার আশায় বসে আছে। আরে যাবেনই তো, আগে একটু মিষ্টি মুখ তো করে যান। এই খুশির দিনে মিষ্টি মুখ না করলে কি আর হয় বলুন? এই বলে সাফার বাবার মুখে মিষ্টি তুলে দিল আমার আব্বু। মিষ্টি খেয়ে সাফার বাবা চলে গেলেন। তিনি বাসায় গিয়ে দেখেন সাফা পুরো বাসায় পায়চারি করছে। মনে হয় অনেক টেনশনে আছে, তবে কিসের টেনশন তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। সাফার বাবা সাফার কাছে গিয়ে গভীর মুখ নিয়ে গেলেন, আর বাবার মুখ দেখে সাফারও চেহারা অনেকটা অন্ধকার হয়ে যায়। কি হলো আব্বু, তুমি এভাবে এসে এখানে বসে পড়লে? শাকিলের বাসায় গিয়েছিলে, ওরা কি বললো? বলো আব্বু, কি হলো, চুপ করে আছো কেন? মামুনি, আমি শাকিলের বাসায় গিয়েছিলাম, কিন্তু তারা তোর সাথে তাদের ছেলেকে বিয়ে। বিয়ে? তারপর কি বলো না আব্বু, চুপ করে কেন রইলে? বিয়ে তারপর কি? চোখের পানি চলে এসছে। এই পাগলি মেয়ে, তুই কাঁদছিস কেন? তুই কি ছোট বাচ্চা? কান্না বন্ধ কর আগে। না, তুমি আগে বলো, বিয়ের পরে কি? আরে পাগলি, তারা বললেন তাদের ছেলে শাকিলের সাথে তোর বিয়ে দিতে তারা রাজি আছে, এবং আজকে সন্ধ্যায় তোদের বিয়ে। কি সত্যি? ইয়াহু, তুমি অনেক ভালো আব্বু, তুমি অনেক 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 ভালো। খুশি তোর আব্বুকে জড়িয়ে ধরে, অনেক হয়েছে, এবার আমাকে ছাড়। দেখি অনেক কিছুর আয়োজন করতে হবে, এখন আমাকে হাতে একদমই সময় নেই। তো তুমি এখানে বসে আছো কেন? যাও তাড়াতাড়ি করে বিয়ের সব আয়োজন করো।
ওর আব্বুকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দেয়। বাহ বাহ, আমার মেয়ে তো দেখছি বিয়ে করার জন্য একদম পাগলি হয়ে গেছে। যাও তুমিও না। দরজা পেয়ে দৌড়ে সেখান থেকে নিজের রুমে চলে গেল সাফা। পাগলি মেয়ে একটা আমার। তিনি চলে গেলেন বিয়ে সব ব্যবস্থা করতে। এদিকে আমি বাসায় চুপচাপ নিজের রুমে শুয়ে আছি। আমার মনটা অনেক খারাপ। জীবনের প্রথমবার আমার আম্মু আমার গায়ে হাত তোলেন। ব্যাপারটাকে আমি ঠিকমতো মেনে নিতে পারছি না। এদিকে সব কিছু ভাবতে ভাবতেই সাফার ব্যাপারটা ভুলেই গেছিলাম। আমি বিছানায় শুয়ে থেকে কিছু একটা ভাবছিলাম, ঠিক তখন আমার রুমে কেউ একজন প্রবেশ করে। আমি বুঝতে পারি সাথে সাথেই শুয়ে থাকা থেকে উঠে দাঁড়াই। উঠে দাঁড়িয়ে দেখে আমার আম্মু রুমে এসছে। আমি আমার আম্মুকে দেখে মাথাটা সাথে নিচু করে রইলাম। শোন, তোকে যে কথাটা বলতে এলাম, আজকে সন্ধ্যায় তোর বিয়ে, রেডি হয়ে থাকিস। হুম। সন্ধ্যায় রেডি হয়ে থাকবি। এই বলে তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর আমি ভাবছি, হঠাৎ করে আম্মু কার সাথে আমার বিয়ে ঠিক করলেন। তারপর আবার এদিকে ভাবছি, আমি তো সাবাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া অন্যজনকে কি করে বিয়ে করব। কিন্তু আম্মুকে কি করে বলবো এই কথা। আমি আর কিছু ভাবতে পারছি না। সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমার। সাবার কথা ভাবতে ভাবতে হঠাৎ চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মন খারাপ করে আবার বিছানায় শুয়ে পড়লাম। পরে সন্ধ্যার দিকে আমার আম্মুটাকে ঘুম ভাঙলো। তিনি আমাকে একটা পাঞ্জাবি দিয়ে বলেন, এটা পরে নি, আমরা এক্ষুনি বের হব সাফাদের বাসায়। কথাটা শুনে আমি অনেকটা অবাক হয়ে যাই। কার বাসায় আম্মু? সাফাদের বাসায়, ওর সাথে আজকে তোর বিয়ে। তাড়াতাড়ি কর, তোর হলেই আমরা বের হব। জি আম্মু। আমি এবার খুশি মনে পাঞ্জাবিটা পরে নিলাম। আমার মনটা এখন অনেক খুশি। যাক, তার মানে আমার বিয়েটা সাবার সাথে ঠিক হয়েছে। আর আমি কি অযথা কিছু না জেনে মন খারাপ করে বসে আছিলাম? এখন এইসব কথা ভাবছি আর মনে মনে হাসছিলাম। আমি রেডি হয়ে গেলাম। আমাকে নিয়ে সবাই সোজা সাফাদের বাসায় চলে আসে। আমি এসে দেখি বাসাটা মোটামুটি অল্প সময় অনেক ভালো করে সাজিয়েছে সাফার আব্বু। তারপর ওখানে অনেক ভালোভাবে বিয়েটাও হয়ে যায়। তবে বিয়ে পড়ানোর সময় আমি বারবার সাফার দিকে আর চোখে তাকাচ্ছিলাম, কিন্তু সেই ব্যাপারটা আমি সাফাকে বুঝতে দিইনি। বিয়ে শেষ করে যখন সাফাকে নিয়ে বাসায় আসবো, তখন ঘটে আরেক কাণ্ড। আমি ভেবেছিলাম হয়তো সাফা বিদায়ের সময় অনেক কান্নাকাটি করবে, কিন্তু সেসব কিছু না করে নিজে নিজে খুশি মনে হাসতে হাসতে গাড়িতে উঠলো সাফা। এসব দেখে আমি মনে মনে বললাম, ফাজিল মেয়ে একটা, লজ্জা বলতে কিছুই নেই। কেমন টুটু করে হাসতে হাসতে শ্বশুর বাড়িতে যাচ্ছে। মনে তো হচ্ছে নিজে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে ওকে কাঁদিয়ে দিই, কিন্তু সেই সব কিছুই না করে আমি চুপচাপ গাড়িতে উঠে গেলাম। আমি যখন গাড়িতে আসছিলাম, সাফা বারবার তখন আমার দিকে চেপে বসেছিল। আমার সেই সময় ভালো লাগলো সাফার দিকে এমন একটা মুড নিয়ে তাকালাম যে আমি এই কাজ অনেক বিরক্ত। সাফা আর কিছু না করেই চুপচাপ মাথা নিচু করে গাড়িতে বসে রইল। গাড়িটা বাসায় পৌঁছে গেল। সাফাকে নানানভাবে নিয়মকানুন মেনে বাসায় উঠানো হলো। আমি আর সেখানে না থেকে সোজা বাসার সাথে চলে গেলাম। আজ আমার মনটা অনেক খুশি, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে চিরদিনের জন্য পেয়েছি বলে। কিন্তু সেই খুশির মধ্যে হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে গেল সাফার আগের কথাগুলো ভেবে। তাই আমি ছাদে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এত তাড়াতাড়ি আমি সাফাকে মেনে নেব না। ওকে একটু আগে শিক্ষা দেব, ওকে আগে বোঝাবো ভালোবাসা কি, তারপর ওকে পরিধিকার দেব। এসব কথা ভাবতে ভাবতে প্রায় রাত 2টা বেজে যায়। তাই আমি আর ছাদে না বসে থেকে নিজের রুমে চলে আসি। রুমের দরজার কাছে সে হালকা গলাটা ঝাড়িয়ে দিতেই দরজাটা খুললো। দরজা খুলে দেখি সাফা আমার বিছানায় লাল বেনারসি শাড়ি পরে বসে আছে, তবে মাথায় গোমটা দেওয়া। আমি ঘরে ঢুকেছি দেখে বুঝতে পেরে সাফা বিছানা থেকে উঠে সালাম করতে আসে, কিন্তু আমি তখন সাথে সাথে নিজের পা সরিয়ে নিই। ওকে সালাম করতে না দিয়ে বলি, দেখো, আমার কাছে কোনোদিন স্বামীর অধিকার চাইতে আসবে না। আমি তোমাকে নিজের বউ হিসেবে মানবো না। তুমি তোমার মতো, আমি আমার মতো, ভুলেও কোনোদিন আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি তোমাকে সহ্য করতেই পারি না। কিন্তু কোনো কিন্তু না, এখন চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ো। আমি সোফায় গিয়ে ঘুমাবো। তবে একটা কথা, আমাদের এইসব ব্যাপার যেন বাসার কেউ ভুলেও জানতে না পারে। তোমাকে সাবধান করে দিলাম। কান্না করতে করতে বললো কথাগুলো। যাও, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। সাফার কিছু নাম্বারে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তাই আমি একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু হঠাৎ করে আমি সাফার দিকে তাকিয়ে দেখলাম সাফা ফুপিয়ে ফুপিয়ে অপর পাশে মুখ করে কান্না করছে। এটা দেখে আমার বুকের পাশটা হালকা ব্যথায় চিনচিন করে উঠলো, কিন্তু তারপরে কিছু না বলে নিজে চুপচাপ ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে জেগে দেখি সাফা এখনো বাচ্চা মেয়েদের মতোই গুটিসুটি মেরে শুয়ে আছে। মনে হয় হালকা ঠান্ডা লেগেছে। আমি চাদরটা সাফার গায়ে ভালো করে রেখে দিলাম। তারপর ওদিকে কিছুক্ষণ যেয়ে থেকে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি সাফা এখনো ঘুমিয়ে আছে। আমি গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিলাম। তারপর কি আবার সোফায় বসলাম। সোফায় বসে সাফাকে একদিনে দেখতে লাগলাম। সূর্যের আলোটা সাফার মুখে পড়ার কারণে সাফাকে তখন আমার আরো বেশি ভালো লাগছিল। আমার মনে ছিল সারা জীবন শুধু চেয়ে থাকবো। এভাবে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে লক্ষ্য করলাম সাফার ঘুম ভাঙছে। তাই সাথে সাথে সাফার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। সাফার ঘুম ভেঙে যাওয়ার সে আর শুয়ে না থেকে উঠতে যায়। উঠতে গিয়ে নিজের গায়ে চাদর দিয়ে কিছুটা ঘাবড়ে যায় সে। মনে মনে বলে, সে তো রাতে চাদর গায়ে দেয়নি, তাহলে এটা করতে গেল। তারপর হঠাৎ আমার কথা মনে পড়ল, তার মানে কি চাদরটা আমি ওর গায়ে দিয়েছিলাম। এসব ভাবতে ভাবতে মনে মনে হাসে সাফা। এদিকে যে আমি সবাই বসে আছি সেদিকে তার কোনো খেয়াল নেই। এই যে ম্যাডাম, এটা ভদ্রলোকের বাড়ি, এটা তোমার বাবার বাসা পাওনি।
আর বলে যেও না এখন তুমি এ বাড়ির বউ। তাই আজকের পর থেকে এভাবে পড়ে পড়ে ঘুমানো চলবে না। সকাল সকাল ঘুম থেকে উঠবে, ভেবো না এখানেও নিজের বাসায় যেমন চলাফেরা করতে ঠিক তেমনভাবে চলাফেরা করবে। এই বাসায় কিছু নিয়মকানুন আছে, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। মনে থাকবে। আসলে কালকে একটু বেশি ধকল গেছে তো, শরীরটা অনেক ক্লান্ত লাগছিল, তাই একটু বেশি ঘুমিয়েছিলাম। সরি, এর পরের বার থেকে আর এমন ভুল হবে না। বুঝলাম। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যান, আম্মু হয়তো আপনাকে ডাকছে। যাচ্ছি। আচ্ছা আম্মু, নিচে কোথায় আছেন এখন? নিচে রান্নাঘরে আছেন। আরেকটা কথা, তুমি কি রান্না বান্না কিছু করতে পারো নাকি রূপচর্চার দিন পার করে দিয়েছো? জি, আসলে আমি রান্না করতে পারি না। আব্বু কোনোদিন আমাকে রান্নাঘরে উকি মারতেও দেয়নি। তবে আমি আম্মুর কাছ থেকে ধীরে ধীরে রান্না করা শিখে নেব। ভালো করে শুনে রাখো, এই বাড়ির বউ হতে গেলে, এই বাসায় থাকতে চাইলে বাড়ির সব কাজ তোমাকে শিখতে হবে। আর যদি না পারো তাহলে আমায় বলবে, আমি তোমাকে তোমাদের বাসায় রেখে আসবো। এখন তাড়াতাড়ি নিচে যাও। সাফার কিছু না বলে চুপচাপ নিচে আম্মুর কাছে চলে গেল। এদিকে আমি নিচে গেলাম নাস্তা করার জন্য। নাস্তার টেবিলে কেউ আর কিছু বললো না। নাস্তা করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম হালকা ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে একদম প্রায় সন্ধ্যা হয়ে গেল। এদিকে আমি আবারও আসার সময় ফোনটা ভুল করে বাসায় রেখে চলে এসেছি। তাই আর বাইরে থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে প্রথমে খেলাম আম্মুর কাছ থেকে অনেক ঝাড়ি। কোথায় ছিলাম, কি করেছি, ফোন কেন নিয়ে যায়নি, বাসায় নতুন বউ থাকতে কেন বাইরে থাকবো, ইত্যাদি ইত্যাদি। আম্মুর কাছ থেকে ঝাড়ি খেয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে আরেক প্যারা। রুমে গিয়ে দেখি সাপা বসে আছে বিছানায়। সে আবার শুরু করলো আমার আম্মুর মতো খবরদারি। রাগের মাথায় আমি ঠাস করে একটা থাপ্পড় মারি সাফার গালে। তারপর গিয়ে সোজা আবার সোফায় শুয়ে পড়ি। এদিকে সাফা আমার তেবার থাপ্পড় খেয়ে চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়লো। চক্ষু দিয়ে ওর সমানে পানি গড়িয়ে পড়ছে। মনে মনে বলছে, কি এমন অন্যায় করেছি আমি তোমার সাথে যে আমাকে তুমি এভাবে শাস্তি দিচ্ছ? আমি তো আমার ভুলের ক্ষমা তোমার কাছ থেকে চেয়েছি, কিন্তু তারপরেও তুমি কেন আমাকে মেনে নিচ্ছ না? আমাকে কি কোনোদিন স্ত্রীর অধিকার দেবে না? এসব কথা ভাবছে আর ফুবে ফুবে কাঁদছে। এদিকে আমি শুয়ে ভাবছি, সাফাকে ভাবে থাপ্পড় মারা তো ঠিক হয়নি। কেন যে রাগের মাথায় ওর গায়ে হাত তুললাম নিজেই বুঝতে পারছি না। মেয়েটা মনে হয় অনেক লেগেছে। না, ওকে সরি বলতে হবে কালকে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে জেগে দেখি সাফা আজকে আমার আগেই ঘুম থেকে উঠে চলে গেছে। তাই আমি শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাফা হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন চা, আম্মু আপনার জন্য পাঠালো। রেখে দাও ওখানে, আমি পরে খেয়ে নেব। চাটা গরম আছে, তাই এক্ষুনি খেয়ে নিলে ভালো হতো। আমি বললাম না যে পরে খেয়ে নেব? তারপর তুমি এত কথা কেন বলছো? যাও এখান থেকে। জি ঠিক আছে, সরি। সাফা চলে গেল। আমি সাথে সাথে চাটা নিয়ে খাওয়া শুরু করলাম। দেখলাম আজকে চায়ের স্বাদটা একটু অন্যরকম লাগছে, কিন্তু চাটা খেতে দারুণ লাগছে। চা খেয়ে কিছুক্ষণ পর নিচে চলে গেলাম। তারপর সবাই মিলে খেতে বসলাম। কিন্তু আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, আজকে যত খাবার আছে সব আমার পছন্দের, কিন্তু কেন আমি কিছু না ভেবে খেতে শুরু করে দিলাম। খাবারটা আসলে আজকে অনেক সুন্দর হয়েছে। এদিকে সাফা এক নজরে আমার খাবার দিকে খুশি মনে চেয়ে আছে। ব্যাপারটা আমার নজর এড়ায়নি। হঠাৎ আমি খেতে খেতে বলে উঠলাম, আম্মু খাবার আজকে কিন্তু সেরকম হয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে আমার পছন্দের সব খাবার রান্না করার জন্য। ধন্যবাদ আমাকে নয়, সাফা মামুনিকে দেই, কারণ ও আমার কাছ থেকে এই 2 দিন ধরে তোর পছন্দের সব রান্না শিখে আজকে তোকে রান্না করে খাওয়ালো। মেয়েটা এই রান্না শেখার জন্য অনেক কষ্ট করেছে এই 2 দিনে। ও কি রে আব্বু, খাওয়া ছেড়ে উঠে যাচ্ছিস যে? খাওয়া শেষ করে যা। না আম্মু, আমার খাওয়া শেষ, পেট ভরে গেছে আমার, তোমরা খাও, আমি একটু বাইরে গেলাম। এ বলে খাবার টেবিল থেকে উঠে গেলাম। তবে আসার সময় আর চোখে একটু সাফার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা মাথা নিচু করে খাবারগুলো শুধু হাত দিয়ে নেড়ে যাচ্ছে, মুখে তুলছে না। এসব কিছু আর না লক্ষ্য করে আমি সোজা বাইক নিয়ে কলেজে চলে এলাম মনটা ভালো করার জন্য। যদিও আমার বিয়ের জন্য কলেজ থেকে 10 দিনের ছুটি নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও বাসায় ভালো না লাগার কারণে চলে এলাম। আমি ক্যাম্পাসে এসে একজনের সাথে কথা বলছি, হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে হাতে নিয়ে দেখি আমার আম্মু ফোন করেছে, তাই সাথে সাথে ফোন রিসিভ করলাম। এই তুই এখন কোথায় আব্বু? আম্মু কলেজে আছি, কিন্তু কেন? তুই এক্ষুনি ডাক্তারকে নিয়ে বাসায় আয়। বৌমা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি, তুই তাড়াতাড়ি করে আয়। জি আম্মু, আমি এক্ষুনি আসছি। আম্মুর কথা শুনে আমার কেমন যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। মনে মনে ভাবতে লাগলাম, ব্যবহারের জন্য মেয়েটা আবার জেদের বসে কিছু করে বসলো না তো। আমার মাথায় তখন আর কিছু কাজ করছিল না। আমি আর কলেজে না থেকে সোজা বাসায় চলে আসি। তবে আসার সময় একজন ডাক্তারকেও সাথে করে নিয়ে আসি। ডাক্তার এসে সাবাকে চেক আপ করতে লাগলো। এদিকে আমার তখন চিন্তার মাথায় কাজই করছিল না। চেক আপ শেষে ডাক্তার আমাকে ডাকলেন। ডাক্তার সাহেব, কি অবস্থা সাফার, ওর কিছু হয়নি তো? সেটা পরে বলছি, আগে বাইরে গিয়ে কিছু মিষ্টি কিনে নিয়ে আসুন তো। মানে কি সব আবল তাবল বলছেন আপনি ডাক্তার? আমার বৌমা অজ্ঞান হয়ে পড়ে আছে আর আপনি মিষ্টি আনতে বলছেন? আরে সেই জন্যই তো মিষ্টি আনতে বলছি।
মানে কি বলতে চাইছেন আপনি? মানে হলো আপনাদের রোগীর কিছুই হয়নি, রোগী একদম সুস্থ আছে। আর মিষ্টি এই জন্যই আনতে বলছি যে আপনাদের মাঝে আরেকটা নতুন অতিথি আসতে চলেছে। আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? জি, একদম সত্য। সব ঠিক আছে, কিন্তু আমার বৌমার এখনো জ্ঞান কেন ফিরলো না? চিন্তা করবেন না, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই রোগীর জ্ঞান ফিরে আসবে। চলুন ডাক্তার সাহেব, আপনাকে পৌঁছে দিয়ে আসি। চলুন। আমি অনেক খুশি মনে ডাক্তারকে পৌঁছে দিতে গেলাম। এদিকে সাবার কাছে তখন আমার আম্মু বসে সাবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কারণ তিনি আমাদের ব্যাপার সব কিছুই জানতেন। তাই ডাক্তার যখন বলল সাবা প্রেগনেন্ট, তখন তিনি কোনো অবাকই হননি। তাই জানতেন সাবার পেটে বাচ্চাটা আমারই ছিল, কারণ তিনি অনেক খুশি হয়েছেন। এদিকে আমার তখন মনে খুশি দেখে কে আমি বাবা হতে চলেছি, এটা ভাবতে আমার মন খুশিতে ভরে যাচ্ছে। কিন্তু হঠাৎভাবে বাসায় এবার আম্মু সাফাকে খারাপভাবে নেয়নি তো? কারণ আমার আর সাফার আগের সব কথা তো তারা কিছুই জানে না। আমি বাইরে থেকে সোজা বাসায় এসে আম্মুর কাছে চলে যাই। গিয়ে দেখি আম্মু সাফার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিচ্ছেন। আম্মু, তোমায় কিছু বলার ছিল সাফার ব্যাপারটা নিয়ে। আমি জানি তুই কি বলবি। এটাই বলবি তো যে সাফার বিয়ে হওয়ার 2 দিন না হতেই ও কি করে মা হতে চললো? এটাই তো নাকি? জি এটাই আসলে আমি। থাক, আর বলতে হবে না, আমি সব জানি। সাফা আমাকে সব কিছু খুলে বলেছে। পাগল ছেলে, এটা নিয়ে অযথা এত চিন্তা করার কোনো দরকার নেই। এখন থেকে আমার সাফা মামনির অনেক খেয়াল রাখবি। দেখবি ওর যেন কোনো কষ্ট না হয়, কারণ ওর কষ্ট হলে আমার দাদু ভাইটারও কষ্ট হবে। তাই ভালো করে খেয়াল রাখবি ওর। এখন ওর পাশে এসে বস, আমি এখন যাই, কিছু কাজ বাকি আছে আমার। এই বলে তিনি আমাকে সাবার কাছে রেখে চলে গেলেন। এদিকে আমি তো আম্মুর কথা শুনে পুরো অবাক। আমি মনে মনে বলছি, কি ফাজিল মেরে সবকিছু নিজের শাশুড়ি মাকে বলে দিয়েছে। আমি যখনই সাবার কাছে বসতে যাবো তখন দিকে সাবা চোখ খুলেছে, মানে ওর জ্ঞান ফিরেছে। তাই আর ওর কাছে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। এদিকে সাফা ওর চোখ খুলে আমাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে বিছানা থেকে শুধু উঠতে যাবে। এই এই কি করছো? তুমি বিছানা থেকে উঠছো কেন? চুপচাপ শুয়ে থাকো। আমি ঠিক আছি, আসলে তখন মাথাটা হঠাৎ করে ঘুরতে থাকে, ফলে সেই সময় মাথা ঘুরে পড়ে যাই। কিন্তু এখন আমি ঠিক আছি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তখন তো আমার উপরে রাগ করে কিছু না খেয়েই চলে গেলে। সাবা শুধু উঠতে যাবে, ঠিক তখনই সময় আমি সাবাকে উঠতে না দিই, আবার শুয়ে দিই। তারপর, একদম বেশি কথা বলবে না, এখানে চুপচাপ শুয়ে থাকো। আর আমার খাওয়া নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না। এখন নিজের একটু খেয়াল রেখো বেশি করে, যাতে আমার মামনির কোনো কষ্ট না হয়। তোমার কথার আমি কিছুই বুঝতে পারছি না। আমার সাথে আবার মামুনির কি সম্পর্ক? আমার নিজের দিকে খেয়াল রাখার সাথে মামুনির আবার কিসের সম্পর্ক? আরে দূর, আমি মামনির কথা বলছি নাকি? আমি তো তোমার পেটের আমার যে মামনি বড় হচ্ছে তার কথা বলছি। মানে? মানে কিছুই না। তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন আমি ডাক্তার নিয়ে আসি, আর ডাক্তার তোমার সব পরীক্ষা করে বলে যে তুমি প্রেগনেন্ট, তুমি মা হতে চলেছো, আর আমি বাবা। সত্যি? খুশি হয়ে কান্না করতে থাকে। সত্যি। এবার চুপচাপ শুয়ে থাকো। আর শোনো, আমি খাবার নিয়ে আসছি। সকাল থেকে তো মনে হয় কিছুই খাওনি। সাবার কিছু বললো না। এদিকে আমি চলে গেলাম খাবার আনার জন্য। আমাকে এমনভাবে দেখে সাবার মনটা আরো খুশি হয়ে যায়। সেভাবে আমি তাহলে তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু হঠাৎ করে আবার এটা ভেবে মন খারাপ হয় যে আমি এত সব কিছু করেছি শুধুমাত্র বাচ্চাটার জন্য। ও না হয় এলেই আমার সাথে ভালো ব্যবহারটা করতো। এসব কথা ভাবতে ভাবতেই সাবার মনটা খারাপ হয়ে যায়। এদিকে এর মধ্যেই আমি একটা প্লেটে ভাত নিয়ে হাজির। প্লেটটা নিয়ে এসে সাবার কাছে গিয়ে বসলাম। তারপর কি যেন ভেবে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য সাবার সামনে খাবার তুলে ধরলাম। নাও, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। এখন থেকে আমি রোজ তোমাকে খাইয়ে দেবো। নিশ্চুপ, ওর চোখে পানি। এই তুমি কাঁদছো কেন? তুমি আর কোনোদিন কাঁদবে না, নইলে আমার ছোট মামনিটা কষ্ট পাবে। এই বলে সাবার চোখের পানি মুছে দিলাম। এদিকে এবার সাবা নিজেকে ধরে রাখতে পারলো না, জোরে কাঁদতে কাঁদতে আমাকে শক্ত করে জোরে ধরলো। প্লিজ এবার তো আমায় ক্ষমা করে দাও, আমি আর তোমার অবহেলা নিতে পারছি না। প্লিজ, আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে আর কোনো দিন তোমার কোনো কথার অবাধ্য হব না। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, তুমি যেভাবে বলবে সেভাবে চলবো। কিন্তু তাও তুমি আর আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখো না। তুমি যখন আমাকে দূরে সরিয়ে রাখো তখন না আমার অনেক কষ্ট হয়, নিজেকে শেষ করে। কথাটা শেষ করার আগে আমি মুখ চেপে ধরলাম। চুপ, এই কথার ভুলেও মুখে আনবে না। তুমি বোঝো না আমি তোমাকে কতখানি ভালোবাসি। তোমাকে দূরে সরিয়ে রেখে আমি সুখে ছিলাম মনে করেছো? না, আমিও সুখে ছিলাম না। আর কিসের ক্ষমার কথা বলছো তুমি? সেটা তো তোমায় আমি অনেকদিন আগে করে দিয়েছি। এই কদিন তো শুধু তোমার সাথে শয়তানি করেছি।
তাছাড়া আর কিছুই না। এখন চুপচাপ খাওয়া শেষ করো। সাফার কিছু না বলে আমার হাত থেকে খেতে থাকে আর চোখের পানি জড়াতে থাকে। ওকে খাইয়ে দিয়ে নিজেও কিছু খেয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। তারপর আবার একটু দরকারে বাইরে চলে আসি। কাজ শেষ করে যখন বাসায় যাই তখন আমার মাথাটা অনেক গরম হয়ে যায় সাফাকে দেখে। বাসায় গিয়ে দেখি সাফা বিছানায় শুয়ে নেই। পুরো বাড়ি খুঁজে যখন ছাদে যাই তখন দেখলাম সকালে রাখা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিচ্ছে। এই, তোমাকে না বলেছিলাম চুপচাপ শুয়ে থাকতে? তাহলে তুমি শুয়ে না থেকে উঠে এসেছো কেন? আর তোমাকে এসব কে করতে বলেছে? জানো না এসব করলে তোমারও আমার বেবির অনেক কষ্ট হবে। এই বলে সাফার হাতে কাপড়ের বালতিটা কেড়ে নেই। আসলে আমি তো এখন সুস্থ, আমি আর রুমে একা একা শুয়ে থাকতেও ভালো লাগছে না, তাই ভাবলাম শুয়ে না থেকে একটু কাজ করি। হয়েছে, অনেক কাজ করেছো, এখন চুপচাপ নিচে যাও, এগুলো আমি দেখছি। আরে এগুলো আমাকে দাও, আমি পারবো, এসব মেয়েদের কাজ। তোমাকে বেশি কথা বলতে বলেছি আমি? যা বলছি চুপচাপ তা শোনো। এত কথা বলো কেন তুমি? নিচে যাও। যাচ্ছি। খাটাস একটা। এই, তুমি কিছু বললা? কই কিছু বলিনি তো, তুমি মনে হয় বেশি শুনতে পেয়েছো। না, আমি ভাবলাম তুমি আমাকে মনে হয় গালাগালি করছো, এরকম কিছু একটা মনে হলো। কি যে বলো, আমি আবার তোমাকে গালিগালাজ কেন করতে যাব? আমি কি এই ধরনের মেয়ে নাকি যে নিজের স্বামীকে গালিগালাজ করব? হ্যাঁ, সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে তুমি কি ধরনের শয়তান মেয়ে। সারাক্ষণ যার মাথায় শয়তানি বুদ্ধি ভর করে বেড়ে তার মুখে আবার রাম নাম। যাও, নিচে যাও। যাচ্ছি তো, এভাবে ছাগলের মতো চিৎকার কেন করছো? আজ তো রাম ছাগলের মতো লাগছে। এই বলে সাথে সাথে সাপা সার থেকে ফুর। এদিকে আমি সাপার এমন কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। মনে মনে বললাম, অযথা মেয়েটাকে এতদিন কষ্ট দিলাম সামান্য একটা ভুলের জন্য। না, এখন থেকে আর ওকে কোনো কষ্ট দেব না। ওকে সারাক্ষণ হাসি খুশি রাখার চেষ্টা করব। নইলে ও যদি কষ্ট পায় তাহলে মা মেয়ে দুইজনেরই ক্ষতি হবে, আর আমি এদের কাউকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। রাতে সবাই একসাথে খেয়ে দিয়ে ঘুমোতে চলে যাই। সাপা বিছানায় না শুয়ে দাঁড়িয়ে, আর এদিক আমি বালিশ নিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও সোফায় ঘুমাতে চলে গেলাম। আমি সোফাতে শুয়ে পড়ার পর যখন দেখলাম সাপা না শুয়ে দাঁড়িয়ে আছে, তখন আমি সাপাকে জিজ্ঞাসা করলাম, কেন শুচ্ছে না? কি ব্যাপার, তুমি না শুয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও শুয়ে পড়ো। আমি বিছানায় ঘুমাবো না। কেন বিছানায় ঘুমাবে না কেন? তাহলে কোথায় ঘুমাবে শুনি? কেন, তুমি যেখানে শুয়ে আছো সেখানে? তুমি পাগল হয়ে গেছো নাকি? এখানে সোফায় আবার দুজনে ঘুমানো যায়? চুপচাপ গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ো। আমি এত কিছু বুঝি না। হয় তুমি আমাকে তোমার সাথে সোফায় ঘুমাতে দেবে, না হয় তুমি আমার সাথে বিছানায় ঘুমাবে। এখন পুরোটাই তোমার উপর। ব্ল্যাকমেল করছো তাই তো? তোমার যেটা মনে হয় ভাবতে পারো। এখন বলো কি করবে, তাড়াতাড়ি করে বলো, আমার ঘুম পাচ্ছে ভীষণ। কি আর করবো, চলো বিছানায় চলো। যেই একটু বললাম যে তোমাকে ক্ষমা করে দিয়েছি, সে আবার আগের মতো গুন্ডামি শুরু করে দিলাম। এই, তুমি কি আমায় কিছু বললে? না তো, আমি আবার তোমাকে কি বলবো। আসো ঘুমাবে, আসো। আমি সাবাকে শুয়ে দিয়ে নিজেও বিছানার এক পাশে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে মাঝরাতে হঠাৎ আমি বুকে ভারী কিছু একটা অনুভব করি। ঘুম ঘুম চোখে তাকে দেখি সাপা আমার বুকে মাথা দিয়ে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। আমি ওকে নিজের বুকের কাছ থেকে সরানোর জন্য যে একটুকে চালানোর চেষ্টা করছি, ঠিক তখনই সাপারও বেশি করে আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। এমনভাবে ধরলো যেন ছোড়াতেই না পারি। আমি ওকে না সরিয়ে এক নজরে সাপার দিকে চেয়ে থাকলাম। সকালে হঠাৎ করেই আমার কানে ব্যথা হওয়ার কারণে আমি লাফিয়ে বিছানা থেকে উঠে যাই। আর এদিকে আমাকে এভাবে চিৎকার দিয়ে উঠতে দেখে সাপার হাসি থামার নামই নেই। এটা কি হলো? তুমি আমার কানে কামড় কেন দিলে? বারে, কামড় দেবো না তো কি করব? আমি সেই কখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি, আর তুমি এখনো মরার মতো ঘুমাবে? তাই বলে কানে কামড় দিতে হবে? রাক্ষসী মেয়ে। এই কি বললা, আবার বলো তো শুনি। কই কি বললাম? কিছু বলিনি তো। এখন বলো, আমাকে তো সকাল সকাল ঘুম থেকে জাগানোর কারণ কি? কারণ আবার কি? আমার খিদা লেগেছে, তাই তোমাকে ডাকলাম। কারণ তুমি তো নিজেই কালকে বললে যে আমি যেন আর কোনো কাজ না করি। তাহলে অযথা এত কষ্ট করে কেন খেতে যাব বলো, তুমি থাকতে? সাবার কথা শুনে আমার মুখ হা হয়ে গেল। ওর কথা শুনে ইচ্ছে হচ্ছে এখন নিজের মাথায় সব চুলগুলো ছিঁড়ে ফেলতে, কিন্তু সেটা করে আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। যাও, তাড়াতাড়ি করে নিয়ে আসবা। ঠিক আছে। আচ্ছা, একটা কথা, আপনি কি জানেন আপনি কেমন মেয়ে? হ্যাঁ, কেন জানবো না? সবাই বলে আমি অনেক ভালো মিষ্টি মেয়ে। হ্যাঁ, আর বলতে এখন মিষ্টি মেয়ে যে খাবে তাই ডায়াবেটিস ধরে যাবে। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে এসে তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে এসে নাও, হা করো। হা করে খেতে শুরু করে। এই খাবারটা তখন নিজে নিজে খেলে কি ক্ষতি হতো শুনি? ক্ষতি আবার কি হলো? কোনো ক্ষতি হতো না তো। আমি চাইলে নিজেই খেতে পারতাম, কিন্তু ভাবলাম এত কষ্ট করে কেন নিজের হাতে খেতে যাব। তার চাইতে বরং তোমাকে ডাকি, কারণ তুমি তো আছোই আমার পার্সোনাল পিএ। সেটাই তো, বজ্জাত মেয়ে কোথাকার। তুমি কি আমাকে কি বলছো? না তো, আমি আবার কি বলতে যাব। তুমি খাও, আরাম করে খাও। হুম এরপর ওকে ভালো করে খাইয়ে দিলাম।
পরে নিজে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে যখন কলেজে যাব ঠিক তখনই এই কোথায় যাচ্ছ? দেখতেই তো পাচ্ছ কলেজে যাচ্ছি। শোনো না, আমারও না এখন কলেজে যেতে খুব ইচ্ছে করছে, আমিও যাব তোমার সাথে। না, তুমি এখন কোথাও যাবে না, চুপচাপ বাসায় আম্মুর সাথে থাকবে। যাই না প্লিজ, শুধু আজকে যাব, আমার কলেজে কিছু দরকারি কাজ পড়ে আছে প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমাকে নিয়ে যাবে কি না শুধু সেটা বলো। আর যদি না নিয়ে যাও, আমি একাই আম্মুকে বলে চলে যাব। বুঝেছি, এখন তোমার জেদগুলো কমেনি। আসো, তোমাকে নিয়ে যাচ্ছি। ও সত্যি? এটা কি হলো? কোনটা? একটু আগে তুমি আমার সাথে যেটা করলে। কই, একটু আগে আমি আবার তোমার সাথে কি করলাম? আরে এটা। তো কি সেটা? যাও তো, অযথা কথা না বাড়িয়ে কলেজে চলো। চলো। কিছুক্ষণ পর। এই, তুমি বাইক চালাচ্ছ নাকি ঠেলা গাড়ি শুনি? কেন, বাইক চালাচ্ছি। এটা বাইক? আমি তো মনে করেছিলাম কোনো ঠেলা গাড়িতে বসে আছি আমি। মানে কি বলতে চাইছো তুমি? মানে কিছুই না, বাইকটা আরো জোরে চালাতে পারো না? আর আমি তো তোমার জন্য আসতে চালাচ্ছি, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। নিকুচি করেছি আমার প্রবলেমের, তুমি জোরে চালাবে নাকি আমি বাইক থেকে নেমে যাব, কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি জোরে চালাচ্ছি, তুমি একটু শক্ত করে ধরে বসো। আরে কি হলো, তুমি আমাকে এভাবে জোরে ধরলে কেন? বারে, তুমি তো বললে শক্ত করে বসতে, তাই তো তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি যেন পড়ে না যাই। সেটা তো বুঝলাম, তাই বলে এত শক্ত করে জোরে ধরতে হবে? হয়েছে, অনেক কথা বলেছ, এখন ভালো করে বাইক চালাও। পাজি মেয়ে। তারপর আমি আর কিছু না বলে সাফাকে নিয়ে সোজা কলেজে চলে এলাম। তারপর বাইকটা নিয়ে সোজা ক্যাম্পাসে সাফাকে নামিয়ে দিয়ে পার্কিং করতে গেলাম। এদিকে তখন পুরো কলেজ আমাদের দুজনের দিকে তাকিয়েছিল। সবাই অবাক, সাফার মধ্যে একটা মেয়ে শাড়ি পরে কলেজে এসেছে, তাও আবার আমার সাথে। এই কি, চলো ক্লাসে যাই। তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। ওকে, ভালো করে দেখে শুনে এসো। আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু না বলে ক্লাসের দিকে চলে গেলাম, কিন্তু ক্লাসে এসে বসে থাকতে আমার ঠিক ভালো লাগছিল না। তাই ক্লাস শেষ না করেই আমি বাইরে চলে গেলাম। আর বাইরে বের হয়ে যা দেখলাম সেটা দেখে আমার মাথা নষ্ট। আমি দেখি সাফা ক্যাম্পাসে প্রায় অনেকগুলো মেয়েকে কান ধরে দাঁড় করে রেখেছে। যেগুলো মেয়ে আমার সাথে কথা বলেছিল, আমাকে প্রপোজ করেছিল, সেই সব মেয়েদের এমন শাস্তি দিয়েছে। এসব দেখে তো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার অবস্থা। আমি মনে মনে বলি, এই জন্যই গুন্ডিটা আজকে কলেজে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এসব কি হচ্ছে সাফা? কি আবার, দেখতেই তো পাচ্ছ। সেটাই তো বলছি, এসবের মানে কি? মানে খুব সোজা, এরা তোমার সাথে লাইন মারতে কেন চেয়েছিল, আর এদের সাহস কি করে হয় তোমাকে ভালোবাসার কথা বলার, তাও আবার আমার স্বামীকে। তাই এদের উচিত শিক্ষা দিচ্ছি, যেন আজকের পর থেকে তোমার ধারে কাছেও না আসে। কিন্তু তাই বলে এভাবে না, তুমি কাজটা একদম ঠিক করছো না। এই তুই চুপ থাক। এদের জন্য দরদ একদম উপচে পড়ছে, তাই না? আজব, আমি কি তো বললাম নাকি? তুই যদি আর একটা কথা বলিস না, তাহলে তোকেও এদের সাথে কান ধরিয়ে দাঁড় করিয়ে দিব। তাই বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি চুপ। এই, এবার তোমরা সবাই এখন বলো, এতক্ষণ ধরে তোমাদের আমি যা শেখালাম তা কি মনে আছে? যদি মনে থাকে তাহলে সবাই একসাথে বলো তো, আমি কি বলেছিলাম এতক্ষণ? হ্যাঁ, আমাদের মনে আছে, অনেক ভালো করেই মনে আছে। এই কথা আমরা জীবনেও আর ভুলবো না। এই, তোমরা কিসের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। জি ভাইয়া, শাহবাবি এতক্ষণ ধরে এটাই শিখিয়েছে যে আপনি আমাদের আপন বড় ভাই। তাই আজকের পর থেকে যেন আপনাকে ভাইয়া ভাইয়া বলে ডাকি। আর যদি আপনাকে ভাইয়া বলে না ডাকি, তাহলে আমাদের নাকি আস্তা জিন্দা খেয়ে ফেলবে শাহবাবি। এদের কথা শুনে আমি তো পুরো হা হয়ে গেলাম। মনে মনে বলি, কি পাজি মেয়ে বাবা, কলেজের সব মেয়েকে আমার বোন বানিয়ে দিল। এই, এরা না তোমার বান্ধবী হয়? তাহলে এরা তোমাকে ভাবি কেন বলবে? হ্যাঁ, বান্ধবী হোক আর যাই হোক, এদের আমি এখন আর চিনি না। যেই আমার জিনিসের দিকে নজর দেবে তাকে আমি কোনো ছাড় দেব না। আর কিসব পাগলের মতো কথা বলো, এরা সবাই তোমার বোন হলে তুমি এদের বড় ভাই না? তুমি যদি এদের বড় ভাই হও, তাহলে তো আমি এদের ভাবিই হব। এখন এইসব কথা বাদ দাও, চলো বাসায় যাব। তারপরে সাফা বলল, তাহলে তোমরা ভালো থেকো আমার ননদেরা, আর যেগুলো কথা বললাম সেগুলো মাথায় ঢুকিয়ে নিও, নাহলে আরেকদিন এসে আবার ভালো করে বুঝিয়ে দেবো। আসি, ভালো থেকো সবাই। এই বলে সাফা আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে এলো। বাসায় এসে আমি সাফাকে কিছু না বলে সোজা রুমে নিয়ে গিয়ে শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত থাকে, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ করে বুকে ভারী কিছু চাপ লাগার কারণে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি সাফা আমার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমি অবলকভাবে সাফার দিকে চেয়ে থাকি, মনে মনে ভাবি, কি পাজি মেয়ে, পুরো কলেজে সবাইকে হয়রানি করে এখন শান্তিতে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। আমি হঠাৎ কি যেন ভেবে সাফার কপাল একটা ভালোবাসার পর রেখে দিই। এতে সাফা আরও আমাকে ঘুমের মাঝেই শক্ত করে জড়িয়ে ধরে। আমি ধীরে ধীরে সাফার মাথায় চুলে বিলি কেটে দিতে দিতে
সাফার দিকে তাকিয়ে থাকে। এদিকে হঠাৎ করে সাফার ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে আমি ওর দিকে পলক্ষীনভাবে চেয়ে আছি। এটা দেখে সাফা কিছুটা লজ্জা পায়। এই তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি নিশ্চুপ পলক্ষীনভাবে তাকিয়ে আছি। এই কি হলো, কথা বলছো না কেন? কিছু বলো তুমি? বললাম তুমি আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন এতক্ষণ? কই না তো, আমি এবার তোমার দিকে কখন তাকালাম? এই একদম মিথ্যা কথা বলবে না আমার সাথে, বলে দিলাম। আমি দেখেছিলাম তুমি আমার দিকে চেয়েছিলে। ছিলাম তো কি হয়েছে, সে থাকতেই পারি, এটা আবার বলার কি আছে? আজব। এই কই যাও এখন? আমার না খুব খিদে পেয়েছে, যাও তো আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসো। আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে খুব। পারবো না আমি। আমাকে কি তুমি তোমার কাজের লোক পেয়েছো নাকি, যে যখন যেটা বলবে সেটাই করতে হবে? তুমি এভাবে কেন বলছো? আচ্ছা যাও, তোমাকে করতে হবে না, আমি নিজেই করতে পারবো। তখন আর বলো না আমি তোমার কথা শুনিনি। হয়েছে, থাক, তোমাকে উঠতে হবে না, আমি করে আনছি, তুমি শুয়ে থাকো। তো যাও, এখানে দাঁড়িয়ে কি করছো? শোনো, একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আসবে, আমার খুব খিদে পেয়েছে। আজ তো রাক্ষসী। আমি চলে গেলাম রান্না করে সাবার জন্য নুডলস রান্না করার জন্য। আমি চাইলেও আমার আম্মুকে দিয়ে নুডলসটা রান্না করে নিতে পারতাম, কিন্তু সেটা না করে নিজে করতে লাগলাম। এদিকে সাপা আমাকে রান্না করে পাঠিয়ে হাসতে হাসতে পুরো শেষ। সে মনে মনে বলে, চান্দু আমাকে অনেক জ্বালিয়েছে, এবার তোমার পালা। আমি রান্না শেষ করে সাপাকে আবার ওর সাথে খাইয়ে দিলাম। তারপর বাইরে আম্মুর সাথে কথা বলতে চলে গেলাম। রাতে সবাই একসাথে খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। ঠিক তখনই ঘটলো আরেক বিপত্তি। আমি রুমে গিয়ে বিছানায় দেখি বালিশ মাত্র একটা, আর আমার সে প্রিয় কোল বালিশটাও নেই। কিছুক্ষণ পর সাফা রুমে এলো। এই এখানকার বালিশগুলো কোথায়, আর আমার বালিশটাও কোথায়? সেগুলো আম্মু নিয়ে গেছে। আম্মু নিয়ে গেছে মানে? আমি ওগুলো আম্মুর রুমে দিয়ে এসেছি। কিন্তু কেন? এখন আমি কোথায় মাথা দেবো? আর আমার কোল বালিশ ছাড়া ঘুম আসে না। যাও, এগুলো এক্ষুনি নিয়ে আসো। বললেই হলো কোলবালিশের ঘুম আসে না? শোনো, এখানে আমার রুমে কোনো কোলবালিশের জায়গা হবে না। আর ঘুমানোর জন্য বালিশ একজনের জন্য সাধারণত একটাই লাগে। একটা লাগে মানে? তুমি মাথায় কি দেবে তাহলে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, এখন চুপচাপ শুয়ে পড়ো, আমারও খুব ঘুম পাচ্ছে। তো শুয়ে পড়ো, আমার সাথে তোমার কি সাথ? আমি একটু পর ঘুমাবো। এই তুমি বিছানায় যাবে নাকি আমি আম্মুকে ডাকবো, কোনটা? ডাকো, আমি ভয় পাই নাকি? ও মা, তাই? তুমি আম্মুকে ভয় পাও না? তাহলে ঠিক আছে, আমি আম্মুকে ডাকছি। তিনি আসলে আমি বলবো তুমি আমার সাথে ঘুমাতে চাচ্ছ না, আমাকে এখনো ক্ষমা করে দাওনি, আর আমার সাথে তুমি নাকি থাকতে পারবে না। এই থামো থামো, এগুলো আমি কখন বললাম? এসব কথাই তো তুমি মিথ্যা বলছো। সেটা আমার ব্যাপার, এখন তুমি বিছানায় না ঘুমালে আমি এক্ষুনি আম্মুকে ডাকবো। আম্মু! এই কি করছো? যাচ্ছি তো। কেন, কোথায় গেল তোমার সাহসিকতা? এখন দেখাও। তোমার মতো গুন্ডির সাথে কি পারা যায়? আজ তো গুন্ডি মেয়ে একটা। ওগো, আমাকে কি তুমি কিছু বলছো? কই না তো। আমি কিছু না বলে বিছানে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমার কোলবাড়ি ছাড়া কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ পর দেখলাম সাফাও ঘুমাতে আসছে। সাফা বিছানে এসে দেখে আমি চক্ষু বন্ধ করে শুয়েছি। সাফা আর কিছু না বলে সোজা আমার বুকে মাথা রাখে। এই তুমি কি করছো? আমার বুকে মাথা কেন রাখছো? সরো আমার বুক থেকে। এই একদম বেশি কথা বলবি না, নয়তো এক্ষুনি আম্মুকে ডাকবো। চুপচাপ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাক। তাই বলে তুমি আমার বুকে? দাঁড়াও, আম্মুকে ডাকছি। ব্ল্যাকমেল? থাক, আর ডাকতে হবে না। এবার শক্ত করে জড়িয়ে ধরো। আমি সাবাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। এতে যে আমার খারাপ লাগছে তা কিন্তু না, বরং অনেক ভালোই লাগছে। মনে মনে বলছি, যাক, পাগলিটা অনেকদিন পর আবার এই বুকে পেলাম। এইভাবে শুয়ে থাকতে থাকতে একসময় আমার চোখের কোণে ঘুম চলে আসে, কিন্তু হঠাৎ আবার কারো কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। পাশে যেদিকে সাবা বাচ্চাদের মতো করে কাঁদছে। এই কি হলো আবার? বাচ্চাদের মতো করে কাঁদছো কেন? ও কেঁদেই যাচ্ছে। আরে বাবা, বলো না কাঁদছো কেন? আমার না এখন খুব খেতে ইচ্ছে করছে। কি খেতে ইচ্ছে করছে? এইমাত্র না খেয়ে আসলাম। আরে আমি কি সেই খাবারের কথা বলছি নাকি? তাহলে কিসের কথা বলছো তুমি? আমার এখন চুমু খেতে ইচ্ছে করছে। কি? তোমার এখন চুমু খেতে ইচ্ছে করছে? তোমার কি মাথা ঠিক আছে তো? এই তুমি আমাকে এখন একটাও চুমু দিবে নাকি আমি কান্না করতে করতে আম্মুকে ডাকবো? তোমার যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি কিছু করতে পারবো না। ওকে, তুমি দেবে না তো? ঠিক আছে, আমি আমারটা করে নিচ্ছি। তুমি বললেই হলো। আর কিছু বলতে পারলো না। তার আগে সাফা ওর নিজের ঠোঁট দিয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছে। এভাবে প্রায় 5 মিনিট থাকার পর সাফা আমাকে ছেড়ে দেয়। তারপর দুজনে হাঁপাতে থাকি। এদিকে আমার তখন মনে হচ্ছিল যে আরেকটু দেরি হলে হয়তো আমি দম বন্ধ হয়ে মরে যেতাম, কিন্তু আমার সাফার ঠোঁটগুলো সেরকমের মিষ্টি লেগেছে। মনে মনে ভাবছি, আরেকবার খেলে খারাপ হয় না। এই বলছিলাম কি, যেটা আরেকটু আগে করলে সেটা কি আরেকবার করলে ভালো হয় না? না হয় না, একটু আগেই না তুমি বললে তোমার এসবের দরকার নেই, তাহলে এখন কেন আবার চাচ্ছ? যাও, এখন আর পাবে না।
প্লিজ বাবু, শুধু আর একবার। না হবে না। এবার আমি সাপার মুখ বন্ধ করে দিলাম। প্রথমে সাপা নিজেকে আমার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলো, শেষে আর কিছু বললো না। সে রাতে আবার আমরা হারিয়ে যাই ভালোবাসার অসীম সমুদ্রে। সকালবেলা সাফার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তাকে দেখে আমার বুকের মাঝখানে সে শুয়ে আছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে নিজেও ও আমার দিকে ভালো করে লক্ষ্য করে তাকায়, আর তাকাতে অনেক লজ্জা পায়। তাকিয়ে দেখে ওর আর আমার কারো গায়ে কোনো কাপড় নেই, শুধু একটা চাদর গায়ে মোড়ানো। হঠাৎ করে সাবার রাতের ঘটনাগুলো মনে পড়ে যায়। তাই সে আর সেখানে না থেকে লজ্জায় ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। আমি ঘুম থেকে জেগে দেখি সাফা গোসল করছে এবং একটা সুন্দর নীল শাড়ি পরে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। এটা দেখে আমার হঠাৎ করে ইচ্ছে হলো সাফাকে জড়িয়ে ধরার। যেই বাবা সেই কাজ, গিয়ে সোজা সাফাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো বলছি। তোমাকে এখন ছাড়তে আমার ইচ্ছেই করছে না। আরে দুষ্টুমি করো না তো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি নিচে গেলাম। ওকে যাচ্ছি, কিন্তু তার আগে একটু মিষ্টিমুখ করা যাক। এই বলে সাফাকে নিজের দিকে ঘুরিয়ে কিস করতে যাব। আরে আম্মু, কখন এলে তুমি? আম্মু? কোথায় আম্মু? এদিকে সাপা ছাড়া পেয়ে সাথে সাথে নিচে দৌড়। তবে যাওয়ার আগে আমাকে জিভ বাঁকিয়ে বেসকি গেটে চলে গেল। আমি মনে মনে ভাবছি, কি পাজি মেয়ে রে বাবা, আমাকে বোকা বানিয়ে দিল। ঠিক আছে, আমিও দেখে নেবো পরে। আমি সকালে নাস্তা করে শুধু কলেজে যাওয়ার জন্য বের হবো। ঠিক সেই সময় সাপা আমার সামনে এসে দাঁড়ায়। শোনো, কলেজে যাচ্ছ যাও, কিন্তু তার আগে তোমায় কিছু জরুরি কথা বলছি, সেগুলো অনেক মন দিয়ে শুনবে। বলো। কলেজে যাবে, কিন্তু ঠিক আবার আগের মতো করে কোনো রকমের স্টাইল চলবে না। আর সবচেয়ে বড় কথা, ভুলেও যেন কলেজে কোনো মেয়ের সাথে কথা না বলো। কালকের কথাগুলো মনে আছে তো? যদি মনে না থাকে তাহলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। শোনো, বাসার বাইরে যত মেয়ে আছে সবগুলোকে তোমার মা অথবা বোনের দৃষ্টিতে দেখবে। দরকার হলে কারো দিকে তাকাবেই না। হ্যাঁ, আর কিছু? যদি দেখি বা কারো কাছে শুনি কোনো মেয়ের সাথে কথা বলছো অথবা কোথাও বসে আড্ডা দিচ্ছ, তাহলে তোমার যে কি হাল করব তা তুমি নিজেই ভালো বুঝতে পারবে। আর কিছু? আছে তো। আর হলো, এই দাঁড়াও দাঁড়াও, তুমি শুধু কেন করছো শুনি? এই, তোমার নাকি কি হয়েছে? কোথায় কি হয়েছে? কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে তুমি কিভাবে দেখতে পাবে? আমার কাছে এসে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। সাপা আমার কাছে আসতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরি। তারপর, এবার কোথায় যাবে সোনা? আমি তো এবার আর তোমাকে ছাড়ছি না। সকালের প্রতিশোধটা এখন তুলে নেব। এই প্লিজ এমন করো না। দেখো, আমি তখনকার জন্য অনেক সরি। প্লিজ আমাকে এখন ছেড়ে দাও। আমি আর কোনোদিন এমন করব না। না না, এত বড় সুযোগ কি করে আছাড়া করি বলো? নো ছাড়াছাড়ি। দেখো, তুমি যদি এখন আমায় না ছাড়ো, আমি কিন্তু আম্মুকে ডাকবো বলে দিলাম। ওকে, ডাকো। আমি কি না করেছি? ঠিক আছে আম্মু। আর কথা বলতেই পারলো না, তার আগেই মুখ বন্ধ করে দিয়েছি। প্রায় 3 মিনিট পর ছাড়লাম। ওকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে কলেজের দিকে চলে যাই। এদিকে সাপা আমার এমন কাণ্ড দেখে শেষে পাগল প্রায়। এভাবে আমাদের ভালোবাসা ও দুষ্টুমি দিয়ে দিনগুলো কাটতে লাগলো। সাপা এখন সারাক্ষণ আমার সাথে দুষ্টুমি করে, আমাকে এই বলে সেই বলে, আম্মুর ভয় দেখে ব্ল্যাকমেলও করে। তবে এদিকে আমি যে বসে থাকি কি তা কিন্তু না, সুযোগ পেলে ছাড় দেয় না। এরকম করতে করতে কেটে গেলো অনেক দিন। এখন সাপা ডেলিভারির সময় হয়ে এসছে। এরকম একদিন রাতের বেলা সাপা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে সাপা ছটফট করতে থাকে। আমি সাপাকে এমন করতে দেখে অনেক ভয় পেয়ে যাই। এই সাপা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? সাপা নিশ্চুপ, শুধু কাঁদছে আর ছটফট করছে। এই কি হলো, তুমি এমন করছো কেন? এবার আগের মতো করে কেঁদেই যাচ্ছে। সাপা কেমন করতে দেখে আমি আম্মু আব্বুকে ডাক দিই। তারা এলে সাপাকে নিয়ে আমরা তাড়াতাড়ি হসপিটালে চলে যাই। এখন আমি, আমার আব্বু, আম্মু, সাপার বাবা সবাই হাসপাতালে বসে আছি। কিছুক্ষণ ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলে, এখানে রোগীর স্বামী কে আছে? জি আমি আছি। সাপা এখন কেমন আছে ডক্টর? দেখুন, রোগীর অবস্থা খুব একটা বেশি ভালো না। আমরা যদি এখন রোগীকে বাঁচাতে যাই তাহলে পেটের বাচ্চাটাকে হারাতে হবে। এক কথা, আমরা মা সন্তান দুইজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো। এখন আপনারা বলুন, আপনারা কাকে বাঁচাবেন? ডাক্তারের কথা শুনে আমি ধূপ করে সেখানে বসে পড়লাম। আমার তখন মনে হচ্ছিল কি আমার পায়ের কাছ থেকে মাটি কেড়ে নিয়েছে। সমানে আমার চোখের পানি পড়তে লাগলো। দেখুন ডাক্তার সাহেব, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। আপনি চাইলে আমি আমার জীবনটা দিয়ে দেবো, কিন্তু প্লিজ আপনি মা ও সন্তান দুজনকে বাঁচান প্লিজ ডাক্তার। এই বলে আমি ডাক্তারের হাত পা জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব দুজনকে বাঁচানোর। আপনি নিজেকে শক্ত করুন। এই বলে ডাক্তার আবার ভিতরে চলে গেল। এই বাবাই, তুমি ওইদিকে কেন চাপছো? আমার দিকে আসো। এই না, তুমি আমার দিকেই থাকবে, একদম ওদিকে চাপবে না। বাবাই, কি হলো? আমার দিকে চাপো। এই একদম না,
তুমি যদি এখন একটু নড়ছো তাহলে দেখবে আমি তোমার কি হাল করি। আম্মু, সাফার কথা শুনি হিয়া রাগের মাথায় আমার গালে কামড় বসে দিয়েছে। ও, আপনারা বুঝছেন না তো এই হিয়াকে? হিয়া হচ্ছে আমাদের মেয়ে। হ্যাঁ, সেদিন ডাক্তারদের অনেকক্ষণ চেষ্টা করার পর মা মেয়ে দুজনকেই বাঁচানো সম্ভব হয়েছে। আল্লাহর রহমতে তার দুজনেই সেদিন বেঁচে যায়। আর আমাদের মেয়ের নাম রাখা হয় হিয়া, শাম্মী ইসলাম হিয়া। হিয়ার বয়স এখন 5 বছর। সেও বাবাকে অনেক ভালোবাসে, তবে সেও সাফার মতো অনেক জেদি। যখন যেটা জেদ করে সেটাই পেয়ে ছাড়ে। তার সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে হচ্ছে ওর বাবা, মানে আমি। যদি কোনো বাচ্চাকে আমার সাথে দেখে, তো কোনো বাচ্চা যদি আমার কোলে উঠেছে, তো সেই সব বাচ্চাদের 12টা বাজিয়ে ছাড়ি হিয়া। ওর মধ্যে ওর বাবা শুধু নিজের, ওর বাবাকেও কাউকে ভাগ দেবে না। এমনকি সাফা, মানে ওর মামুনির সাথেও মেয়েটা ঝগড়া বেঁধে থাকে সারাক্ষণ। এদিকে আমি পড়ে গেছি মাইনকাছে পায়, না পারি বউকে কিছু বলতে, না পারি মেয়েকে কিছু বলতে। ওদের দুজনের হাতের কাঠপুতুল হয়ে গেছি আমি এখন। এই তোমার কি হলো? তুমি চিৎকার কেন করলে? চিৎকার করবো না তো কি করবো? তোমার মেয়ে তো আমার গালে কামড় বসিয়ে দিয়েছে। বেশ করেছি। তুমি আমার দিকে না ঘুরে মামুনির দিকে তাকিয়ে কেন ছিলে? কিন্তু মামনি, তোমার আম্মুই তো আমাকে ঘুরিয়ে তার দিকে ঘুরিয়ে নিয়ে গেল। আমার কি দোষ বলো? অযথা আমাকে বিনা অপরাধে শাস্তি দিলে। আচ্ছা সরি, আসো তোমায় একটু আদর করে দিই। মা, এবার ঠিক আছে? ঠিক আছে। এদিকে সাফা তো রেগে আগুন। আপনার আবার এটা ভাবেন না যে সাফা ওর মেয়েকে ভালোবাসে না। সে ওর মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু আমার বেলায় কারো ছাড় নেই, সেটা হিয়াও হোক না কেন। বাবাই, আমি একটা কথা বলি। বলো মামুনি। আমি বলছি কি, তুমি মামুনিকে কেন নানু ভাইয়ের বাসায় দিয়ে আসো? আমি আমার জন্য আরেকটা নতুন মামুনি নিয়ে আসবো। মামুনি শুধু আমার সাথে ঝগড়া করে। কালকেই মামুনি কি নানু ভাইয়ের ওখানে দিয়ে আসবে, কেমন? কথা বলার সাথে সাথে সাফা যেন তেলে বেগুনে জ্বলে উঠলো। এই তুই কি বললি? আবার বল তো শুনি। তোর তো সাহস কম না? তুই আমার মেয়ে হয়ে আমার সংসার ভাঙার কথা চিন্তা করছিস? ডাইনি মেয়ে কোথাকার। তো কি করব? তুমি বাবাইকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। শুনি, তুমি জানো না রাতে আমি প্রতিদিন বাবাইকে জড়িয়ে ধরে ঘুমাই? এ আসছে রে, রাতে আমি শাকিলকে জড়িয়ে ধরে ঘুমাই। ওর বুকে শুধু আমি ঘুমাবো, তাছাড়া আর কেউ না। আর শোন, নানুর বাসায় আমি না, তুই যাবি। কাল সকালেই তোকে আব্বুর ওখানে রেখে আসবো, তারপর শাকিলের বুকে শুধু আমি ঘুমাবো। বললেই হলো, কালকে তোমাকে নানুর বাসায় রেখে আসবো, ঠিক না বাবাই? আমি নিঃসব। আমাকে না, তোকে কাউকে আব্বুর ওখানে রেখে আসবে, তাই না শাকিল? এই বাবাই, বলো না আম্মুকে রেখে আসবে। কি হলো বলো না? তুমি কথা বলছো না কেন? বলো তুমি হিয়াকে আব্বুর ওখানে রেখে আসবে। বলো তুমি আমাকে অনেক ভালোবাসো, একে নয়। না বাবাই, শুধু আমাকে ভালোবাসে, ঠিক না বাবাই? এভাবে দু মামে ঝগড়া করতে করতে একসময় আমার দুই বাহুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আমি মা মেয়ের মাঝখান থেকে তাদের দুইজনের মাথায় হাত বলিয়ে দিতে থাকি। মনে মনে ভাবি, যেমন মা ঠিক তেমনই মেয়ে তৈরি হয়েছে, কেউ কারো চেয়ে কম না। না জানি সামনে আরো কত কি দেখতে হবে। এসব ভাবতে ভাবতে আমি ধীরে ধীরে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে থাকি। আর গল্পটাও এখানে হারিয়ে যায়, মানে শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।